ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের হাইড অ্যান্ড ডিস্টেন্সের দশম শ্রেণীর তোমাদের গণিতের ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ উচ্চতা ও দূরত্ব কোষে দেখি তোমাদের 25-এর আজকে তোমাদের 2 নম্বর ভিডিওতে আমরা চলে এলাম। এই 2 নম্বর ভিডিওতে অর্থাৎ পার্ট 1-এ আমি 1 থেকে 12 পর্যন্ত সমস্ত হাইড অ্যান্ড ডিস্টেন্সের গণিত আমি সমাধান করেছি। আজকে আমি তোমাদের 13 থেকে বাদবাকি গণিতগুলো আমি আজকের সমাধান করব। চলো 13 থেকে প্রশ্ন কী রয়েছে দেখি আমরা। 13 থেকে প্রশ্ন রয়েছে, দেখো যে উড়োজাহাজের একজন যাত্রী কোনো এক সময় তার এক পাশে হাওড়া স্টেশনটি এবং ঠিক বিপরীত পাশে শহীদ মিনারটি যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পান। এই সময় উড়োজাহাজটি যদি 545√3 মিটার উঁচুতে থাকে, তাহলে হাওড়া স্টেশন ও শহীদ মিনারের দূরত্ব নির্ণয় করি। চলো আমরা এই প্রশ্নটা সমাধান করি। প্রথমে আমরা চিত্রটা অঙ্কন করে নিই। মনে করো এখানে উড়োজাহাজ একটা যাচ্ছে, উড়োজাহাজ। তাহলে এর মধ্যে অবস্থানরত একজন ব্যক্তি লক্ষ্য করলেন। তাহলে তার এই ব্যক্তির অবস্থানের অনুভূমিক তল হচ্ছে, আমরা যদি এটা হচ্ছে অনুভূমিক তল যদি আমরা অঙ্কন করি, তাহলে এক্ষেত্রে কী হবে, আর এখানে ধরো ব্যক্তি আছে এ, এখানে আমরা লিখলাম কি এ ব্যক্তির অবস্থান এখানে। এবার আমরা লিখতে পারি, দেখো এখানে বলা হচ্ছে 60 ডিগ্রি কোণে বলেছে কি যে হাওড়া স্টেশনটি তার এক জায়গায় হাওড়া স্টেশন দেখতে পাচ্ছে, হাওড়া স্টেশনটি তার অবনতি কোণে 60 ডিগ্রি কোণ অঙ্কন করছে। তাহলে এই কোণটা আমরা কি করব, 60 ডিগ্রি কোণ করব। 60 ডিগ্রি কোণ এটা হচ্ছে হাওড়া স্টেশন। আর এর বিপরীত পার্শ্বে বলছে 30 ডিগ্রি কোণে হচ্ছে এটা 60 ডিগ্রি কোণ। আর তার বিপরীত পার্শ্বে কী আছে তোমাদের বলা হচ্ছে, এটা 30 ডিগ্রি কোণ হবে শহীদ মিনার। বুঝেছে? এটা হচ্ছে শহীদ মিনারের অবস্থান, এটা হচ্ছে শহীদ মিনারের অবস্থান, এটা হচ্ছে হাওড়া স্টেশন। তাহলে এক্ষেত্রে আমরা এটা বি দিলাম আর এটা সি দিলাম। এবার BC আমরা যুক্ত করলাম। তাহলে এক্ষেত্রে আমরা যদি তাহলে এই বিন্দুর লম্ব অর্থাৎ সমকোণ ত্রিভুজ যদি অঙ্কন করি, এটা আমরা এ বিন্দু দিলাম। কেননা এটা আমরা যদি ABC যদি দিই, তাহলে এটা হবে ই দাও, এই প্রান্তটা ই দাও, আর এটা আছে ডি দাও। তাহলে DE ABCDE আর আমরা এফ দিলাম। বুঝে গেছে? এবার আমরা কি করলাম, তাহলে এখানে হাওড়া স্টেশনের সঙ্গে 60 ডিগ্রি অবনতি কোণে অবস্থান করছে, আর এটা 60 ডিগ্রি হলে কি আমরা জানি BC আর DC পরস্পর সমান্তরাল সরলরেখা। সুতরাং এক্ষেত্রে কী হবে, একান্ত কোণটা পেলাম। তাহলে এটা যদি আমরা তাহলে DE আর CB যদি সমান্তরাল সরলরেখা হয়, তাহলে এর সাধারণ ভেদক বা ছেদক হচ্ছে কোনটা, AB ছেদক হচ্ছে। আমরা জানি সমান্তরাল সরলরেখার ভেদকের ও বিপরীত পার্শ্বের কোণগুলো যথাক্রমে কি একান্ত কোণ হয়। অর্থাৎ এই কোণের মান যদি 60 ডিগ্রি হবে, তাহলে এই কোণের মানও 60 ডিগ্রি হবে। তাহলে এই কোণের মান 60 ডিগ্রি হলে এই কোণের মানও 60 ডিগ্রি হবে। বুঝেছে? আবার দেখো ব্যক্তির 30 ডিগ্রি অবনতি কোণে যদি শহীদ মিনার তার বিপরীত পার্শ্বের তোমার হাওড়া স্টেশনের বিপরীত পার্শ্বে যদি শহীদ মিনার লক্ষ্য করে, তাহলে DE আর CB এর সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে তার একান্ত কোণ, আর AC যদি সাধারণ ভেদক হয়, এর একান্ত কোণ কোনটা হবে, এই কোণের সঙ্গে এই কোণ একান্ত কোণ হবে। এই কোণের মান 30 ডিগ্রি হলে এই কোণের মানও 30 ডিগ্রি হবে। আর বলা হচ্ছে, দেখো উড়োজাহাজটির উচ্চতা বলে দেওয়া হয়েছে, আমরা এফ লিখেছিলাম, এটা হচ্ছে উড়োজাহাজের উচ্চতা কত মিটার বলা হচ্ছে, এখানে 545 মিটার বলা হচ্ছে। 545√3 মিটার, 545√3 মিটার বলা হচ্ছে। তাহলে আমরা উচ্চতা পেলাম ভূমি থেকে। এবার উড়োজাহাজের উচ্চতা বলা হচ্ছে 545√3 মিটার। ঠিক আছে? এবার আমরা চলো এভাবে আমরা লিখতে পারি। দেখো প্রথমে আমরা এই যে চিত্র অনুযায়ী লিখো, চিত্র অনুযায়ী এ হলো উড়োজাহাজের অবস্থান, বি এবং সি যথাক্রমে, বি হচ্ছে তোমার হাওড়া স্টেশন আর সি হচ্ছে শহীদ মিনার। বি হচ্ছে হাওড়া স্টেশন, সি হচ্ছে শহীদ মিনার। যথাক্রমে কি হচ্ছে, তাহলে বি এবং সি যথাক্রমে হাওড়া স্টেশন এবং শহীদ মিনার।
শহীদ মিনার। বোঝা গেছে? তাহলে বি বিন্দুকে আমরা ধরেছি কি হাওড়া স্টেশন, এর বিপরীত পার্শ্বে অবস্থিত শহীদ মিনার। বোঝা গেছে? এবার চলো এবার ধরি শহীদ মিনার ও হাওড়া স্টেশনের দূরত্ব বিসি। তাহলে বিসি বলা হচ্ছে বিসি হাওড়া স্টেশন দূরত্ব। সো হাওড়া স্টেশন আর শহীদ মিনারের মধ্যে দূরত্ব কী বললাম আমরা? বিসি পেলাম। আর বিসিকে আমরা কি এক্স ধরলাম, বিসিকে আমরা এক্স ধরলাম। এবার আমরা এক্স মিটার ধরে ইকুয়ালস টু এক্স মিটার। কেমন? এবার লেখো এবং উড়োজাহাজ কী বলা আছে? এবং উড়োজাহাজ কি কোন বিন্দুতে আছে? এ বিন্দুতে উড়োজাহাজের অবস্থান আছে। সুতরাং উড়োজাহাজ এ থেকে এ বিন্দু থেকে বা অবস্থান থেকে হাওড়া স্টেশন ছিল বি বিন্দু। তাহলে বি এবং শহীদ মিনার বলা হচ্ছে শহীদ মিনার সি বিন্দু। এর অবনতি কোণ আমরা পেয়েছি, অবনতি কোণ যথাক্রমে কী কী পেলাম? তাহলে উড়োজাহাজে আমরা হাওড়া স্টেশনের সঙ্গে 60 ডিগ্রি কোণের অবনতি কোণ সৃষ্টি করছে, আর এখানে শহীদ মিনারের সঙ্গে উড়োজাহাজ 30 ডিগ্রি কোণে 30 ডিগ্রি কোণে অবনতি কোণ সৃষ্টি করছে। তাহলে কী কী পেলাম? কোন অবনতি পেলাম, কোন পেলাম যথাক্রমে সি এর অবনতি কোণ পেলাম আমরা যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। বুঝা গেছে? অতএব আমরা লিখতে পারি, আমরা দেখো চিত্র লক্ষ্য করো, লক্ষ্য করো ই এ বি কোণ, এটা হচ্ছে কী কোণ? 60 ডিগ্রি। তাহলে এই কোণ যদি 60 ডিগ্রি কোণ হবে, এই কোণটা 60 ডিগ্রি কোণ, কেননা ডিই আর সিবি বা বিসি দুটো সমান্তরাল সরলরেখা, আর এর এসি যদি ছেদক হয় তাহলে এক্ষেত্রে এই কোণ আর এই কোণ পরস্পর সমান হবে। সুতরাং আমরা লিখলাম কি, অতএব ই এ বি কোণ ইকুয়ালস টু কত বলা হচ্ছে? এ বি এ কোণ ইকুয়ালস টু কত হবে? 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60 ডিগ্রি। আর একটা লেখো এবং বলা হচ্ছে আবার এই দুটি সমান্তরাল সরলরেখা, তাহলে এর সাধারণ ছেদক বা ভেদক হচ্ছে এসি। তাহলে এই কোণের একান্ত কোণ এই কোণ আর এই কোণ হচ্ছে, অর্থাৎ ডিএসি কোণ আর বলা হচ্ছে এসিবি কোণ পরস্পর একান্ত কোণ। সুতরাং আমরা কি পেলাম? তাহলে ডিএসি কোণ ইকুয়ালস টু এসি এফ কোণ সমান কি 30 ডিগ্রি ছিল। অতএব যেহেতু আমরা জানি যে এই দুটো মনে রাখো, এটা কিন্তু এ বি লেখো, এর সমান্তরাল সরলরেখা আছে যে বিসি আর বিসি, অর্থাৎ এই ডিই সমান্তরাল সি বিসি, সেইভাবে আমরা যদি লিখতে পারি এক্ষেত্রে দেখো, যেহেতু বলা হচ্ছে যে ডি অর্থাৎ ডি লেখো ডিই সমান্তরাল, বলা আছে ডিই সমান্তরাল সিবি। সুতরাং আমরা পেলাম কি এই দুটি কোণ পরস্পর সমান হবে। আবার এক্ষেত্রে ওই লেখো শর্ত লেখো, এক্ষেত্রে শর্ত হবে যে এটা একইভাবে শর্ত হবে, একই শর্ত যে এ বি, দেখো এই দুটি সমান্তরাল সরলরেখা কিন্তু পরস্পর কিন্তু এই দুটো ছেদক উৎপন্ন করছে এসি আর এ বি। এক্ষেত্রে আমরা লিখব যে এ বি, লেখো এ বি ও এসি যথাক্রমে ছেদক, এ বি ও এসি হচ্ছে যথাক্রমে ছেদক। বুঝেছে? তাহলে এখানে পেলাম কি, তাহলে এই দুটো কিন্তু ছেদক হচ্ছে,
এসি একটা ছেদক পাচ্ছে আর এ বি একটা ছেদক পাচ্ছে, সুতরাং আমরা পেলাম কি এ বি আর এসি একটা সাধারণ ছেদক। ঠিক আছে, এবার উড়োজাহাজের উচ্চতা আমরা দেখি, এবং বা উড়োজাহাজের উচ্চতা কত ছিল? উড়োজাহাজের উচ্চতা কত ছিল? এ এফ ছিল, এ এফ উচ্চতা, আর এর উচ্চতা কত ছিল? 545√3, 545√3 বুঝেছে মিটার, 545√3 মিটার। এবার আমরা লিখব যে এ বি এফ সমকোণী ত্রিভুজ থেকে পাই তাহলে ট্যান দেখো, তাহলে এই ক্ষেত্রে যদি আমরা আবার যদি এদিকে চিত্রটা অঙ্কন করি সুবিধার্থে, দেখো আমরা কি লিখেছিলাম? ডিই, আর এক্ষেত্রে উড়োজাহাজের অবস্থান এ, আর ভূমির সঙ্গে কি বি বিন্দু আর সি বিন্দু, বি বিন্দু হাওড়া স্টেশন, সি বিন্দু হচ্ছে শহীদ মিনার, আর এর উচ্চতা এ বিন্দুতে ছেদ করেছে। আর এক্ষেত্রে আমরা লিখলাম এ সি হচ্ছে তাহলে ছেদক, আর এক্ষেত্রে হবে এ বি ছেদক, যুক্ত করলাম। তাহলে এই দিকটা হবে অবনতি কোণ 60 ডিগ্রি, আর এদিকে অবনতি কোণ 30 ডিগ্রি, বুঝেছে? তাহলে এই কোণ 30 ডিগ্রি হলে এই কোণটাও 30 ডিগ্রি হবে, আবার এই কোণটাও 60 ডিগ্রি হবে, বুঝেছে? আর এই উচ্চতা বলা হচ্ছে 545√3 মিটার, ঠিক আছে? এবার চলো, তাহলে আমরা কি পাই দেখো, ট্যান কি কোণ? 60 ডিগ্রি কোণের অবনতি কোণ যদি হয়, এই কোণ যদি 60 ডিগ্রি হবে, এই কোণ হবে 60 ডিগ্রি। তাহলে বি কোণের সাপেক্ষে দেখো, এই বি কোণের সাপেক্ষে লম্ব কোণটা হবে, এটা লম্ব হবে, আর আমরা ট্যান যদি ধরি, ট্যান হবে লম্ব বাই ভূমি হবে, অর্থাৎ বি এফ হবে, বুঝা গেছে? তাহলে এই 60 ডিগ্রি কোণের সাপেক্ষে, এই 60 ডিগ্রি বি কোণের সাপেক্ষে লম্ব হবে এ এফ আর ভূমি হবে এফ বি, বুঝা গেছে? এবার লিখি আমরা ট্যান 60 ডিগ্রি ইকুয়ালস টু, আমরা পেলাম এ এফ বাই বি এফ, বা ট্যান 60 ডিগ্রির মান আমরা জানি √3 ইকুয়ালস টু এ এফ এর মান জানি আমরা কি 545√3 বাই কত আছে নিচে বিএফ, বিএফ এর মানটা আমরা যেহেতু বের করব, বা বিএফ অর্থাৎ √3 বিএফ ইকুয়ালস টু 545√3, বা বিএফ ইকুয়ালস টু √3, আমরা এইদিকে নিয়ে চলে আসবো, তাহলে 545√3 নিচে হবে √3। তাহলে এক্ষেত্রে আমরা কি করণীয় মিশ্রণ যদি আমরা করি, এক্ষেত্রে √3 ইন্টু √3 হবে, আর উপরে কিন্তু 545√3 ইন্টু √3, বুঝেছে? ইকুয়ালস টু আমরা পেলাম কি, এক্ষেত্রে √3 কী হয়ে যাবে? গুণ হলে 3 হবে, তাহলে 545 গুণিতক 3 বাই, আর √3 কত হবে? 3 হবে, তো 3 আমরা কেটে দেবো, কত হলো? অতএব বিএফ ইকুয়ালস টু কত পেলাম? 545 পেলাম, বুঝেছে? 545 মিটার। তাহলে বিএফ এর দৈর্ঘ্যটা আমরা পেয়ে গেছি, বিএফ এর দৈর্ঘ্য হচ্ছে 545 মিটার, 545 মিটার। এবার চলো, এবার লেখো সমকোণী ত্রিভুজ, লেখো সমকোণী ত্রিভুজ এসিএফ থেকে পাই কি পাই? tan 30 ডিগ্রি ইকুয়ালস টু এএফ বাই সিএফ, বুঝেছে? এবার আমরা লিখব সিএফ, তাহলে এই ক্ষেত্রে আমরা লিখব tan 30 সেক্ষেত্রে আমরা কি জানি আমরা, বা tan 30 হলে কত জানি আমরা? 1/√3, tan 30 হচ্ছে 1/√3 ইকুয়ালস টু এএফ এর মান আমরা জানি কি 545√3, আমরা এই কোণটা 60 ডিগ্রি, এই কোণের সাপেক্ষে এর তোমার একান্ত কোণ হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এই কোণটা যদি আমরা ট্যান ধরি, এই কোণের সাপেক্ষে লম্ব হবে এএফ আর ভূমি হবে সিএফ, বোঝা গেছে? তাহলে আমরা তাই লিখেছি। তাহলে এএফ এর মানটা আমরা পেয়েছি 545√3 বাই কত হচ্ছে সিএফ, সিএফ এর মানটা আমরা বের করব, তাহলে সিএফ ইকুয়ালস টু, বা সিএফ ইকুয়েশন গুণ করলে সিএফ হবে, সিএফ ইকুয়ালস টু কত হবে?
545 √3 ইন্টু √3 সমান কত হচ্ছে, তাহলে √3 ইন্টু √3 কত হবে, 545 গুণিতক 3, √3 গুণ করলে কত হচ্ছে, 3 হচ্ছে। এক্ষেত্রে দেখো অতএব CF ইকুয়ালস টু, তাহলে এই দুটো গুণ করো, গুণ করলে 5 3 15, 5 হাতে 1, 4 3 12, একে 13, 3 হাতে 1, 5 3 15, একে 16, তাহলে 1635, 1635, তাহলে এর মান পেলাম, CF এর মান পেলাম 1635, তাহলে CF এর মান পেলাম 1635 মিটার, হয়ে গেছে। তাহলে আমরা এই ক্ষেত্রে BF এর মান পেয়েছি 545 মিটার, আর CF এর মান পেয়েছি 1635 মিটার, অর্থাৎ 1635 মিটার, বুঝা গেছে। তাহলে অতএব BC ইকুয়ালস টু BF প্লাস CF ইকুয়ালস টু কত হচ্ছে, 545। আমরা এই দুটি বাহুর যোগফল দেখতে পাচ্ছি, BC টোটাল বাহুটার যোগফল, অর্থাৎ BC বাহু দুটো বাহুর যোগফল হচ্ছে BC বাহু, সুতরাং BC বাহুর যোগফল হচ্ছে এদিকে 545 একটা আর এদিকে 1635 একটা, এদের যোগ করলে কী হচ্ছে তোমার পেলাম কি 545 যুক্ত 1635 সমান কত পেলাম আমরা, যোগ করো 5 5 10 0 হাতে 1, আর 4 3 7, একে 8, আর 6 5 11, 1 হাতে 1, 1 1 2, অর্থাৎ 2180। অতএব BCর মান কত পেলাম, অতএব BC ইকুয়ালস টু কত পেলাম, 2180 মিটার পেলাম, 2180 মিটার। তাহলে এক্ষেত্রে আমাদের বলা হয়েছিল যে হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব কত, অতএব পেলাম দূরত্ব কত পেলাম 2180, অতএব হাওড়া স্টেশন ও শহীদ মিনারের দূরত্ব কত পেলাম আমরা, 2180 মিটার। তাহলে এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি আমরা, 14 নম্বর প্রশ্নটা আমরা চলে এলাম। 14 নম্বর প্রশ্ন কি বলছে, দেখো যে একটি 3তলা বাড়ির ছাদ থেকে, একটি 3তলা বাড়ি 14 13 কমপ্লিট 14, দেখো এর 3তলা বাড়ির ছাদে 3.3 মিটার দৈর্ঘ্যের একটি পতাকা আছে। রাস্তার কোনো এক স্থান থেকে দেখলে পতাকা দণ্ডটির চূড়া ও পাদদেশের উন্নতি কোণ যথাক্রমে 50 ডিগ্রি আর 35 ডিগ্রি হয়। 3তলা বাড়িটির উচ্চতা হিসাব করে লিখি। এখানে ধরা হয়েছে tan 50 ডিগ্রি মান বলা আছে 1.192, বলা আছে tan 50 ডিগ্রি মান বলা আছে 1.192। চলো এভাবে আমরা গণিতটা করছি। প্রথমে আমরা চিত্র একটা অঙ্কন করি। প্রথমে যদি আমরা একটা 3তলা বাড়ি অঙ্কন করি, ধরো এটা একটা 3তলা বাড়ি, তাহলে এটা হচ্ছে ছাদ, ছাদের উপরে রয়েছে 3.3 মিটার বলা আছে, 3.3 মিটার, 3 মিটার একটা পতাকা রয়েছে। তাহলে এক্ষেত্রে ভূমি হচ্ছে এটা হচ্ছে ভূমি। তাহলে ভূমির কোনো একটা স্থান থেকে যদি দেখি এই চূড়াকে, এই পতাকা থেকে পতাকার গোড়া এবং পতাকার চূড়া লক্ষ্য করি, ধরো এখানে একটা বিন্দু নিলাম, এখানে ধরো এই প্রান্তে বিন্দু দিলাম, আমরা দিলাম এটা হচ্ছে এ, বাড়ির উচ্চতা এ আর বি, আর এটা সি একটা বিন্দু। এখান থেকে আমরা দেখছি এটা পতাকার গোড়াটা লক্ষ্য করলাম, অর্থাৎ ছাদ, আর এটা পতাকার শীর্ষ চূড়া, অর্থাৎ এটা, অর্থাৎ শীর্ষ চূড়ার সঙ্গে কত ডিগ্রি কোণ করছে, 50 ডিগ্রি কোণ করছে, কত ডিগ্রি 50 ডিগ্রি কোণ করছে। আর এই কোণের সাপেক্ষে দেখো এই বিন্দুর সাপেক্ষে, তাহলে ACB কোণ বলছে তোমার 45 ডিগ্রি, বুঝেছে। এবার এই দুটি কোণের মান, এই দুটি থিটা কোণের মান মানের ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন করে আমাদের এই বাড়ির উচ্চতা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। চলো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা ধরি AB x মিটার, বাড়িটার উচ্চতা কত হচ্ছে x মিটার, ধরে নিতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমার চিত্রে কী কী দেওয়া রয়েছে আমি লিখে রেখে ফেলি। তাহলে চিত্রে কী কী দিয়েছি আমরা, চিত্রে AB হলো 3তলা বাড়ি, 3তলা বাড়ি, এখানে AB দিয়েছি আমরা 3তলা বাড়ি, যার ছাদে AD পতাকা,
রয়েছে। পতাকার দৈর্ঘ্য বলছে কি, দৈর্ঘ্য 3.3 মিটার, অর্থাৎ এডি হচ্ছে এডি ইকুয়ালস টু 3.3 মিটার। কী বলা আছে? এডির দৈর্ঘ্য কত বলা আছে? 3.3 মিটার। তাহলে এডি ধরা রয়েছে, ধরো আমরা এটা ডি বিন্দু দিলাম, তাহলে এডি দিয়েছি আমরা, এডি 3.3 মিটার, এডি দিলাম 3.3 মিটার, বুঝেছে? তাহলে এই ক্ষেত্রে দেখলাম আমরা পতাকার উচ্চতা পেলাম কত? 3.3 মিটার, অর্থাৎ একে আমরা এডি দ্বারা সূচিত করলাম। তাহলে এইটুকু দৈর্ঘ্য উচ্চতা কত হচ্ছে? 3.3 মিটার, বুঝেছে? এবার আমরা লিখব, এবার হচ্ছে রাস্তার কোনো স্থান, ধরো আমরা লিখলাম রাস্তার কোনো স্থান হচ্ছে সি বিন্দু, তাহলে রাস্তা লিখলে আমরা এবার লিখলাম রাস্তার কোনো স্থান সি একটি বিন্দু, স্থান সি বিন্দু থেকে পতাকার চূড়ার, দেখো পতাকার চূড়া বলা হচ্ছে, এখানে আমরা দিলাম কি ডি বিন্দু, পতাকার চূড়া দিলাম, তাহলে চূড়ার উন্নতি কোণ 50 ডিগ্রি। কত ছিল? 50 ডিগ্রি ছিল। তাহলে অতএব আমরা কি পেলাম? অতএব বি, তাহলে 50 ডিগ্রি উন্নতি কোণ হলে এই কোণটা যদি 50 ডিগ্রি হয়, তাহলে এক্ষেত্রে আমরা কি পেলাম? তাহলে বি সি ডি, অর্থাৎ টোটালটা 50 ডিগ্রি হচ্ছে, অতএব বি সি ডি কোণ সমান 50 ডিগ্রি, ঠিক আছে? এবং সি বিন্দু, ধরো সি বিন্দু থেকে পতাকার গোড়া, পতাকার পাদদেশ বা গোড়া, পাদদেশের যেটা আমরা এ বিন্দু দ্বারা সূচিত করেছি, এই এ বিন্দু, এ উন্নতি কোণ কত হচ্ছে? 45 ডিগ্রি, বুঝেছে? অতএব আমরা এক্ষেত্রে পেলাম কি? এক্ষেত্রে তাহলে বি সি এ বা এ সি বি আমরা লিখতে পারি, এ সি বি কোণ ইকুয়ালস টু কত হচ্ছে? ইকুয়ালস টু 45 ডিগ্রি। এবার আমরা ধরি 3 তলা বাড়ির উচ্চতা এ বি ইকুয়ালস টু এক্স মিটার, আচ্ছা? তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স মিটার হয়েছে। তাহলে এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমরা 3 তলা বাড়ি ধরে নিয়েছি, আমরা এক্স মিটার ধরে নিয়েছি এ বি, 3 তলা বাড়ির উচ্চতা ধরে নিয়েছি এ বি। তাহলে এই ক্ষেত্রে আমরা মানটা এইভাবে লিখতে পারি, সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই tan 45 ডিগ্রি ইকুয়ালস টু, তাহলে tan 45 ডিগ্রির সাপেক্ষে যদি আমরা করি, তাহলে সেক্ষেত্রে আমার উচ্চতা হবে এ বি সি, দেখো এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে সি কোণের সাপেক্ষে আমরা সি কোণের যদি উন্নতি কোণ 45 ডিগ্রি ধরি প্রথমে, তাহলে সেক্ষেত্রে হবে এ কোণের বিপরীত বাহু, এটা হচ্ছে এ বি বিপরীত বাহু, তাহলে বিপরীত বাহু বা অর্থাৎ লম্ব বাই কী হবে? ভূমি। তাহলে আমরা কি পেলাম? tan 45 ডিগ্রি ইকুয়ালস টু এ বি বাড়ির উচ্চতা, আর বাই বিসি হচ্ছে সি বিন্দু পর্যন্ত দূরত্ব, বাড়ির পাদদেশ থেকে সি বিন্দু পর্যন্ত দূরত্ব, অর্থাৎ বিসি, ঠিক আছে? তাহলে বা আমরা দেখেছি tan 45 ডিগ্রি আমরা জানি কি এর মান হচ্ছে 1 ইকুয়ালস টু এবিকে আমরা কী ধরেছি? এক্স ধরেছি, এক্স বাই বিসি, বা বিসি ইকুয়ালস টু বিসি এক গুণ করলে বিসি হচ্ছে, তাহলে বিসি ইকুয়ালস টু এক্স
বিসি ইকুয়ালস টু এক্স। এটা আমরা 1 নম্বর সমীকরণ লিখে দিই। 1 নম্বর সমীকরণ পেলাম। এবার দেখো, এবার সমকোণ ত্রিভুজ কোনটা আছে? এই ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে, এ বি সি এর ক্ষেত্রে আবার যদি আমরা ধরি যে ত্রিভুজ সমকোণী ত্রিভুজ দেখো, আবার সমকোণী ত্রিভুজ বলা আছে। আবার এই টোটালটা দেখো ডিসিবি, এ ডিসি বা বিসিডি ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি ধরি, তাহলে বি ডি সি ত্রিভুজের ক্ষেত্রে বা ত্রিভুজ থেকে পাই কী হবে এক্ষেত্রে? দেখো আমরা জানি যে এক্ষেত্রে যদি ট্যান ধরি, ট্যান 50 ডিগ্রি যদি ধরি, ট্যান 50 ডিগ্রি, তাহলে এক্ষেত্রে কী হবে? লম্ব হবে কোনটা? এই টোটালটার যোগফল, অর্থাৎ ডি এ যুক্ত এ বি, ঠিক আছে? এটা টোটালটা হচ্ছে লম্ব। তাহলে এবার আমরা পেলাম কি? ট্যান 50 ডিগ্রি ইকুয়ালস টু, তাহলে এখানে টোটালটা হচ্ছে বিডি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে উপরটা হচ্ছে ডি, টোটালটার দৈর্ঘ্য। তাহলে কী পেলাম আমরা? বিডি বাই বিসি ভূমি। তাহলে বা ট্যান 50-এর মান আমরা জেনেছি, ট্যান 50-এর মান জেনেছি আমরা 1.192 ইকুয়ালস টু, তাহলে এই বিডি মানে কি আছে? এবি আর এডির যোগফল, ঠিক আছে? এবি আর এডির যোগফল। সুতরাং আমরা পেলাম ইকুয়ালস টু, তাহলে বিএ প্লাস এডি বাই বিসি। তাহলে এখানে কি, যেহেতু এখানে লিখে রাখো, যেহেতু ট্যানের মান যেহেতু বলা আছে, ট্যান 50 ডিগ্রি মান বলা আছে কত হবে? 1.192, বুঝেছে? 1.192 বলা হয়েছে। তাহলে এবার আমরা লিখব বা, তাহলে এই দুটো যোগফলটা আমরা জানি কি এর মানটা আছে 3.3 ছিল, এডির মান ছিল 3.3 মিটার। তাহলে এবার আমরা আর বি এর মানটা আমরা ধরেছি এক্স ধরেছি, তাহলে 1.192 ইকুয়ালস টু বি এ ধরেছি আমরা এক্স ধরেছি, আর প্লাস এডি ধরেছি কত হবে? 3.3, নিচে কত হচ্ছে? বিসি, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমরা মানটা, তাহলে এডি ইকুয়ালস টু কত পেয়েছিলাম? এডি ইকুয়ালস টু 3.3, ঠিক আছে? বেশ। বা তাহলে বিসি এর সঙ্গে গুণ হলে এটা নিচে চলে আসবে, অর্থাৎ আমরা কী হবে? বিসি ইকুয়ালস টু কত হবে? তাহলে এক্স প্লাস 3.3 বাই কত হবে? এটা নিচে চলে আসবে, তাহলে 1.192, ঠিক আছে? তাহলে এটা আমরা 2 নম্বর সমীকরণ লিখে দিই, 2 নম্বর সমীকরণ, ঠিক আছে? এবার চলো, তাহলে 1 নম্বর 2 নম্বর সমীকরণ, 1 নং ও 2 নং সমীকরণ তুলনা করে পাই দেখো এখানে কিন্তু বিসির মান পেয়েছে, আর এখানে কিন্তু বিসি মান পেয়েছে। দুটো বিসির মান পাচ্ছি, এক্ষেত্রে দুটো বিসির মান যদি পাই, এক্ষেত্রে আমরা তুলনা করব। তুলনা করলে হবে, তাহলে এক্স, প্রথম বিসির মান হচ্ছে এক্স ইকুয়ালস টু, আর দ্বিতীয় বিসির মান হচ্ছে কি? এক্স প্লাস 3.3 বাই 1.192, বুঝেছে? তাহলে এবার বা তাহলে এখানে আমরা কি করব? গুণটা করব কার সঙ্গে? এর সঙ্গে এটা গুণ করব। তাহলে কত পাবো আমরা? 1.192 ইন্টু এক্স ইকুয়ালস টু, এক্স লেখো, এক্স প্লাস 3.3। তাহলে বা এখানে আমি ছোট্ট করে লিখছি, দেখো ভালো করে লক্ষ্য রাখো। তাহলে এবার আমরা এক্সটা যদি আমরা এদিকে নিয়ে চলে আসি, আমরা এক্স থেকে বাদ দেবো এক্স, এখানে একটা এক্স হচ্ছে। তাহলে একটা এক্স থেকে যদি আমরা 1.192 এক্স যদি বাদ দিই, কত হচ্ছে? তাহলে আমরা যদি এদিকে নিয়ে চলে আসি, মানটা আমরা এদিকে লিখছি। তাহলে কী ছিল? বা তাহলে 1.192 এক্স মাইনাস এক্স ইকুয়ালস টু, এদিকে পড়ে ছিল কোনটা? এদিকে মানটা ছিল হচ্ছে, এদিকে মানটা আছে তো 3.3 পড়ে থাকছে, 3.3 পড়ে থাকছে, 3.3। বা তাহলে এর মান থেকে এর মান যদি বাদ দিই, কত হচ্ছে? 0.192 এক্স পড়ে থাকছে, ইকুয়ালস টু কত হচ্ছে? 3.3 হচ্ছে। বা এক্স ইকুয়ালস টু যদি আমরা পাই, তাহলে এক্স ইকুয়ালস টু কত হচ্ছে? ইকুয়ালস টু
এখানে 3.3/0.192 ইকুয়ালস টু, আমরা যদি দশমিক তুলে দেওয়ার চেষ্টা করি কত হচ্ছে, দেখো এখানে 3 নিচে 10 হবে ইন্টু 192 উপরে কিন্তু 1000 হবে, কিন্তু 1000 হবে, বোঝা গেছে। এর একটা শূন্য কাটবো, এর একটা শূন্য কাটবো, তাহলে উপরে কত হচ্ছে, উপরে দেখো 33-এর সঙ্গে যদি আমরা 33-এর সঙ্গে যদি আমরা 100 গুণ করি কত হচ্ছে, তাহলে 3 3 দুটো শূন্য বাই কত হচ্ছে 192। তাহলে 3300কে যদি 192 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, এক্ষেত্রে আমরা ভাগফল কী বার করব, প্রথমে দেখো এখানে কিন্তু আমরা ভাগ করতে হবে, ভাগ করলে কত হবে 13 আর 33, দেখো 33 দুটো শূন্য বাই কত হচ্ছে, এখানে হচ্ছে 192, তাহলে 192 দুগুণে তো বেশি হয়ে যাবে, দুগুণে 18 হয়ে যাবে, অনেকটা বেশি হয়ে যাবে, 330 হবে না। তাহলে এক্ষেত্রে একে দাও 192, একে 192 কত নামবে 8 নামবে, এটি 12 থেকে 9 দিলে 3 হচ্ছে, আর এখানে 2 ছিল, 2 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে 1 হচ্ছে, আর একটা শূন্য নামবে, তাহলে 1300 হচ্ছে। তাহলে এখানে 19 আর 13 এখানে যদি ধরি আমরা, এক্ষেত্রে কত হবে 7 দিয়ে যদি দেখি তাহলে 7 দুগুণে 14, 4 হাতে 1, আর 9 7 63, একে 64, 4 হাতে 6, আর 7 একে 7, আর 8 9 10 11 12 13 14, বেশ বেশি হয়ে যাচ্ছে। তাহলে 7 দিয়ে যদি আমরা গুণ করে দেখি হয় কিনা, 7 14 4 হাতে 1, 9 7 63, 64 4 হাতে 6, 7 একে 7, 8 9 10 11 12 13, তাহলে 1344 7 দিয়ে বিভাজ্য হবে, তাহলে 7 দিয়ে কত হচ্ছে 1344। কত নামবে নিচে, দেখো নিচে নামবে তোমাদের 10 থেকে তোমরা 4 বাদ দিলে কত হচ্ছে, 10 থেকে 4 বাদ দিলে 6 হচ্ছে, এখানে 7 থেকে 4 হলে 3 হচ্ছে, এখানে কত হচ্ছে 3 3 0 36 হচ্ছে, আমরা দশমিক দিয়ে কি নেব, শূন্য নেব, 360 হচ্ছে, 360 হলে কি 192, এইকে 192 হচ্ছে, নিচে কত নামবে, নিচে হচ্ছে 8 নামবে, আর এখানে হচ্ছে 5 থেকে 9 বাদ দিলে না 15, এখানে 9 6 15 6, আর এখানে 2 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে 1 হচ্ছে, আর দশমিক আছে শূন্য পাবো আমরা 1680 পাচ্ছি, 1680 যেহেতু পাচ্ছি এক্ষেত্রে আমরা, তাহলে এখানে 1380 ছিল, সুতরাং 7 দ্বারা বিভাজ্য হয়েছে, এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে 8 দ্বারা যদি বিভাজ্য করি, 8 যদি দিই তাহলে 8 দুগুণে 16 6 হাতলা 1, 9 8 72, একে 73 3 হাতলা 7, আর 8 8 9 10 11 12 13 14 15, কত হচ্ছে 0 থেকে 6 বাদ দাও 4, 7 থেকে 3 বাদ দাও 4, এখানে আছে 6 থেকে 5 দিল 1, 144, দশমিক হচ্ছে শূন্য নিলাম, তাহলে 8 হলো, এখানে 8 আছে, তারপরে 8 দিয়ে দেখো 1440 হচ্ছে, সুতরাং আমরা এক্ষেত্রে কিন্তু 8 দিয়ে হচ্ছে কত কত ছিল, 8 দিয়ে 1536 হয়েছিল, এখানে 7 আবার 7 দিয়ে দেবো, আবার 7 দিয়ে দিলে কত হচ্ছে, 7 দিয়ে যদি দিই আমরা কত হবে, তাহলে 192 সাথে কত হবে, আমরা এখানে পেয়েছি 192 সাথে কত হচ্ছিল 1344, কত হচ্ছে 1344 পেয়েছি আমরা। আবার 0 থেকে আমরা 4 বাদ দিলে যায় না, 10 থেকে 4 বলে 6 হচ্ছে, আর এখানে হচ্ছে তোমাদের কত হচ্ছে, এখানে 3 ছিল, 3 থেকে 4 বদলে 9, অর্থাৎ 13 থেকে 9 4 বদলে 9 হচ্ছে 9, আর এদিকে 3 3 0 3 3 0 আর 0 হচ্ছে 96, তাহলে আমরা পেলাম কি 7 পর্যন্ত পেলাম। আবার যদি আমরা একটা শূন্য নিই কত হবে, তাহলে এবার 5 একে 5 5 দ্বারা বিভাজ্য হয়ে যাবে, তাহলে 5 দিয়ে যদি বিভাজ্য করি 5 2 10 0 তাহলে 1, আর 9 5 45 46 6 তাহলে 4, আর 9 একে 9 10 11 12 সরি 5 একে 5 6 7 8 9 960, কত পেলাম 960 পেয়েছি, তাহলে 192 5 960 কেটে গেছে, তাহলে কত পেলাম আমরা, তাহলে 17.1875 কী পেলাম, উচ্চতর পেলাম আমরা, তাহলে 17.1875 পেলাম। এটা কিন্তু মানটা অনেকটা কার মতো সমান হবে, দেখো এক্ষেত্রে আমরা আসন্ন মানে যদি প্রকাশ করি, তাহলে এই 8টা কী হয়ে যাবে 9 হয়ে যাবে, তাহলে আসন্ন মানে প্রকাশ করলে 17.18টা 9 হয়ে যাবে, কেননা পরবর্তী অঙ্ক 3 নম্বর অঙ্ক 5-এর বেশি, সুতরাং তার পূর্ববর্তী অঙ্ক 1 বেড়ে যাবে, 8 ছিল কত হয়ে যাবে 9 হয়ে যাবে, অর্থাৎ 17.19, এখানে প্রায় লিখে দাও, প্রায়, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। আমরা ভাগটা করেছি, এই পর্যন্ত ভাগ করেছি, রাফটা এই পর্যন্ত আমরা রাফ করেছি, রাফটা আমরা গুণ করে দিই, ভাগ আচ্ছা আলাদা করে নিলাম। এবার গণিতটা তোমাদের উত্তর কত হলো 17.19 প্রায়, বুঝেছে। তাহলে অতএব আমরা কী লিখতে পারি, অতএব
তিনতলা বাড়ির উচ্চতা 17.19 মিটার। আর ব্যাকেটে তোমরা প্রায় লিখে দাও, বুঝেছে? ব্যাকেটে তোমরা প্রায় লিখে দাও। চলো, এইগুলো তোমাদের 14 নম্বর প্রশ্ন। এবার 15 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে দেখি আমরা। 15 নম্বর প্রশ্নে দেওয়া রয়েছে যে দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 মিটার ও 60 মিটার। দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ বলা হচ্ছে 60 ডিগ্রি হলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ হিসাব করে লিখি। চলো, এই প্রশ্নের সমাধানটা আমরা করি। তাহলে যেহেতু রয়েছে 15 দাগের প্রশ্ন রয়েছে, এখানে 15 দাগের প্রশ্ন আমরা প্রথমে চিত্রটা অঙ্কন করব। 15 যেহেতু বলা হয়েছে যে দুটি স্তম্ভের উচ্চতা বলা হয়েছে 180 মিটার করে বলা হয়েছে, দুটি স্তম্ভের উচ্চতা বলা হয়েছে 180 মিটার করে বলা হয়েছে, ঠিক আছে? দুটি স্তম্ভের উচ্চতা 180 মিটার করে, 180 মিটার আর একটা 60 মিটার। তাহলে এই ক্ষেত্রে বলা হচ্ছে যে দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ বলা হচ্ছে আর 60 ডিগ্রি, আর প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ হিসাব করে লিখি। তাহলে এখানে কোণের মানটা জানতে চাওয়া হয়েছে, কোণটা অ্যাকচুয়ালি কত হবে। তাহলে এখানে যদি আমরা ধরি আচ্ছা, প্রথম স্তম্ভ যদি আমরা দেখি, এটি ক্ষেত্রে প্রথম স্তম্ভটা আমরা অঙ্কন করলাম, আর এই অঙ্কন করলাম আর একটা স্তম্ভ বলা আছে, দুটো স্তম্ভ বলা আছে, আর একটা তার অপেক্ষা ক্ষুদ্রতর হবে আশা করি, এটা হচ্ছে দ্বিতীয় স্তম্ভ। তাহলে প্রথম স্তম্ভ যদি আমরা ধরি, আর এই প্রথম স্তম্ভ যদি আমরা এ বি ধরি, তাহলে এটা যদি প্রথম স্তম্ভ না, আমরা প্রথম স্তম্ভ কিন্তু আমরা ধরবো কি, এটা কিন্তু প্রথম স্তম্ভ ধরবো। আর দ্বিতীয় স্তম্ভটা আমরা কি, প্রথম স্তম্ভ আমরা বড়টা ধরছি আমরা সিডি, এটা আমরা সিডি দিলাম। এটা হচ্ছে তোমরা প্রথম স্তম্ভ ধরো, আর এটা হচ্ছে দ্বিতীয় স্তম্ভ ধরো। এ বি দ্বিতীয় স্তম্ভ ধরো, আর সিডি তোমরা ধরো দ্বিতীয় স্তম্ভ, ঠিক আছে? এই প্রথম স্তম্ভ, এটা হচ্ছে প্রথম স্তম্ভ, এটা হচ্ছে দ্বিতীয় স্তম্ভ, আমরা ভূমি যুক্ত করলাম। এই ক্ষেত্রে বলা হচ্ছে যে স্তম্ভটির প্রথম চূড়াটির উন্নতি কোণ 60 ডিগ্রি, অর্থাৎ বলা হচ্ছে যে দ্বিতীয় স্তম্ভটি, দেখো দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ বলা হচ্ছে কত ডিগ্রি, 60 ডিগ্রি। প্রথমটির চূড়ার উন্নতি কোণ বলা হচ্ছে 60 ডিগ্রি, এটা হবে তোমাদের 60 ডিগ্রি। যেহেতু এটা হচ্ছে তোমাদের প্রথম স্তম্ভ আর এটা হচ্ছে দ্বিতীয় স্তম্ভ, ঠিক আছে? দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথম স্তম্ভের চূড়া পর্যন্ত এর উন্নতি কোণ বলা হচ্ছে কত হবে, 60 মিটার বলা হচ্ছে। আর বলা হচ্ছে প্রথম স্তম্ভটির বলা হচ্ছে, প্রথম স্তম্ভের উচ্চতা এখানে বলা হয়েছে, প্রথম স্তম্ভের উচ্চতা 180 মিটার ধরো, প্রথম স্তম্ভের উচ্চতা 180 মিটার, আর দ্বিতীয় স্তম্ভের উচ্চতা ধরো 60 মিটার, আচ্ছা 60 মিটার। তাহলে এবার আমরা করব, তাহলে এই কোণের সাপেক্ষে, আচ্ছা প্রথম চূড়ার পাদদেশ থেকে আর দ্বিতীয় স্তম্ভের প্রথম স্তম্ভের পাদদেশ থেকে আর দ্বিতীয় স্তম্ভের পাদদেশের উন্নতি কোণ কিন্তু আমাদের বের করতে বলা হচ্ছে, অর্থাৎ এই কোণের মান আমাদের বের করতে হবে। অর্থাৎ এই কোণ আমরা ধরে নিলাম, থিটা কোণ ধরে নিলাম, ঠিক আছে? এবার চলো আমরা গণিতটা এইভাবে করতে পারি যে চিত্রে কি দেওয়া রয়েছে না, চিত্রে দেওয়া রয়েছে প্রথম স্তম্ভ ধরেছি সিডি প্রথম স্তম্ভ। তাহলে প্রথম স্তম্ভ সিডি ইকুয়ালস টু 180 মিটার, এবং দ্বিতীয় স্তম্ভ রয়েছে কত হবে, দ্বিতীয় স্তম্ভ এ বি ইকুয়ালস টু 60 মিটার। দেখো দ্বিতীয় স্তম্ভটির গোড়া ইকুয়ালস টু 60 ডিগ্রি। তাহলে দ্বিতীয় স্তম্ভের গোড়া বলা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে দ্বিতীয় স্তম্ভ, এবি দ্বিতীয় স্তম্ভ, আর সিডি হচ্ছে প্রথম স্তম্ভ। এক্ষেত্রে আমরা লিখলাম কি, তাহলে গোড়া থেকে এর উন্নতি কোণ কত হচ্ছে 60 ডিগ্রি পেয়েছি আমরা। তাহলে দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে কি বলা হচ্ছে, দ্বিতীয় স্তম্ভটি বলা হচ্ছে, এখানে দেখো দ্বিতীয় স্তম্ভ বলেছে এর উচ্চতা 60 মিটার বলা হয়েছে, আর প্রথম স্তম্ভের উচ্চতা বলেছে 180 মিটার, ঠিক আছে? এবার দ্বিতীয় স্তম্ভটির গোড়া 60 ডিগ্রি লেখো, বি কোণ লেখো, গোড়া বি বিন্দু লেখো, বি বিন্দু থেকে প্রথমটির চূড়া
চূড়ার সি বিন্দুর উন্নতি কোণ সমান 60 ডিগ্রি। অর্থাৎ 60 ডিগ্রি যদি এটা উন্নতি কোণ হয়, এক্ষেত্রে কোণ সৃষ্টি হচ্ছে, দেখো সিবিডি কোণ সৃষ্টি হচ্ছে। অর্থাৎ সিবিডি কোণ ইকুয়ালস টু কত হচ্ছে 60 ডিগ্রি, বুঝছে? এবার দেখো ধরি প্রথমটির গোড়া ডি বিন্দু থেকে দ্বিতীয়টির চূড়ার এ বিন্দুর উন্নতি কোণ, চূড়ার উন্নতি কোণ হবে কত হবে? উন্নতি কোণ আমরা ধরলাম কি থিটা। আমরা কি ধরলাম? আমরা ধরলাম থিটা কোণ ধরলাম, বোঝা গেছে? এবার কিন্তু আমরা বিসিডি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো, এখানে বিসিডি লেখো, এখানে বিসিডি এই সমকোণী ত্রিভুজটা যদি আমরা ধরি, এই ক্ষেত্রে এই কোণের সাপেক্ষে কি হয়? লম্ব বাই ভূমি পাবো আমরা, ট্যানের সূত্রে পাবো আমরা। তাহলে এই ক্ষেত্রে লেখো, তাহলে আমরা লিখতে পারি ট্যান থিটা, লেখো ট্যান 60 ডিগ্রি, থিটা কোণের মান 60 ডিগ্রি এই কোণের সাপেক্ষে। অর্থাৎ এই সিবিডি সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে এই ক্ষেত্রে কী হবে? ট্যান এর থিটা কোণ হলে কী হবে? এই ট্যান 60 ডিগ্রি কোণটা হবে যে বিসিডি ত্রিভুজের ক্ষেত্রে, ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রে ট্যান 60 ডিগ্রি ইকুয়ালস টু কী হবে? ইকুয়ালস টু সিডি বাই বিডি, বা ট্যান 60-র মান হচ্ছে √3 ইকুয়ালস টু, এবার বলা হচ্ছে সিডির উচ্চতা বলা হচ্ছে, এখানে দেখো সিডির উচ্চতা বলা হচ্ছে 180 মিটার, সিডি হচ্ছে তোমাদের 180 বাই বিডির মান আমাদের বের করতে হবে, বা বিডি ইকুয়ালস টু 180 বাই √3, বুঝেছে? তাহলে এবার আমরা করণ নিঃসরণ করবো, ইকুয়ালস টু √3 ইন্টু √3 আর 180 ইন্টু √3 সমান কত হচ্ছে 180 √3 কত হচ্ছে 3, 6, 18, 0 সমান কত হলো? অতএব বিডি ইকুয়ালস টু কত পেলাম? 60, অর্থাৎ 60 √3। এটা শুধুমাত্র পেলাম আমরা কোন ক্ষেত্রে? এটা কিন্তু আমি পেলাম আমরা যে সিবিডি সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে, বা বিসিডি সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে আমরা পেলাম। তাহলে বিডি এর মান পেলাম কত হবে? 60 √3, অর্থাৎ বিডির মান পেলাম কত হবে? 60 √3। এর ভূমি পেয়ে গেছে। আবার এই কোণের সাপেক্ষে আমরা কি এই ভূমি পাচ্ছি এটা, তাহলে এই থিটা কোণের সাপেক্ষে আমরা এই কোণটা মান, এই বাহুটার মান, অর্থাৎ এই স্তম্ভ এই দ্বিতীয় স্তম্ভের মানটা আমাদের বের করতে হবে। চলো লেখো, আবার দেওয়া ছিল অপর একটা সমকোণ ত্রিভুজ এবিডি ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে বা থেকে পাই, এবিডি এর থেকে পাই এক্ষেত্রে ট্যান থিটা ইকুয়ালস টু কত হয়? এবি বাই বিডি। তাহলে এবির মানটা আমাদের জানা নেই, ট্যান থিটার মান কিন্তু আমরা স্থির রাখবো। তা ট্যান থিটা ইকুয়ালস টু কত হচ্ছে? এবির মান পেয়েছি আমরা কি 60 ডিগ্রি পেয়েছে, 60 পেয়েছে। আর এবির মানটা আমরা সহজে পেয়ে গেছি আমরা 60, আর বির মানটা কি পেলাম আমরা? তাহলে এই বাহুটার মান ছিল না, উচ্চতা বলা হয়েছে, তো এর উচ্চতা কত? 60 ছিল, 60 মিটার ছিল, এবির মান ছিল 60, আর ভূমি কত ছিল? 60 √3 ছিল। এক্ষেত্রে আমরা পেলাম
ট্যান থিটার মান পেলাম কি, বিডির মান পেলাম কি আমরা, বিডি ট্যান থিটার মানটা এখন আমরা বের করতে পারিনি। বিডির মানটা আমরা অলরেডি পেয়ে গেছি, কত হবে 60√3, অর্থাৎ ভূমি ছিল 60√3 ছিল। তাহলে বা ট্যান থিটা ইকুয়ালস টু কত হচ্ছে, তাহলে এখানে কত হলে √3 যদি আমরা নিঃসরণ করি তাহলে সেক্ষেত্রে হবে 60 কেটে যাবে, কত হচ্ছে 1/√3 হচ্ছে। আর ট্যান থিটার সাপেক্ষে যদি 1/√3 হয়, বা তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু ট্যান কত হচ্ছে, ট্যান 1/√3 হয় ট্যান 30 ডিগ্রিতে, কত ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি। সুতরাং আমরা পেলাম কি, তাহলে ট্যান ট্যান তুলে দিলে কত হবে, বা থিটা ইকুয়ালস টু কত হচ্ছে 30 ডিগ্রি হচ্ছে, 30 ডিগ্রি। তাহলে এবার আমরা কী পেলাম, 30 ডিগ্রি পেয়েছে। তাহলে এই কোণের মান কত পেলাম আমরা, থিটা কোণের মান কত পেলাম আমরা, থিটা কোণের মান পেয়েছি আমরা কত হবে 30 ডিগ্রি। এই কোণের মান কত পেলাম আমরা 30 ডিগ্রি পেলাম, ঠিক আছে। তাহলে এবার আমরা লিখতে পারি যে প্রথমটির গোড়া থেকে লেখো, অতএব প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি, বুঝেছে? বেশ, চলো আমরা পরের প্রশ্নটা দেখি। আমরা 16 নম্বর প্রশ্নটা লক্ষ্য করি। 16 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো যে সূর্যের উন্নতি কোণ বলা হচ্ছে, উন্নতি কোণ 35 ডিগ্রি হলে কোনো সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয় উন্নতি কোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য তার চেয়ে 60 মিটার বেশি হয়। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করি। চলো এই গণিতটা আমরা সমাধান করি। দেখো একটা স্তম্ভ যদি আমরা অঙ্কন করি, দেখো চিত্রে আমরা যদি এ বি একটি স্তম্ভ অঙ্কন করি, এ বি একটি স্তম্ভ অঙ্কন করলাম, তাহলে এ বিন্দু আর বি বিন্দু, তাহলে এ বিন্দু বি বিন্দু দুটি একটি স্তম্ভ, এ বি একটি স্তম্ভ। এক্ষেত্রে সূর্যের উন্নতি কোণ বলা হচ্ছে, তাহলে সমতলের সঙ্গে এর ছায়ার যে উন্নতি স্তন, এই স্তম্ভের যদি প্রথমে বলা হচ্ছে ছায়ার উন্নতি কোণ বলা হচ্ছে 35 ডিগ্রি। সূর্য যখন এখানে অবস্থান করছে, ধরো সূর্য যখন এখানে অবস্থান করছে, তাহলে এই সূর্যের উন্নতি কোণ কত হচ্ছে, ভূমির সঙ্গে কত হচ্ছে, ভূমির সঙ্গে 45 ডিগ্রি কোণ অঙ্কন করছে, কত ডিগ্রি 45 ডিগ্রি কোণ অঙ্কন করছে। তাহলে আবার কিছু পরে যদি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয় তার উন্নতি কোণ 30 ডিগ্রি হলে, যদি 30 ডিগ্রি হচ্ছে মানে কি সূর্য অনেকটা নিচে নেমে আসবে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু তার উন্নতি কোণ কিন্তু কীভাবে হবে, এইভাবে হবে, বুঝেছে, এইভাবে হবে, অর্থাৎ একটু বড় হয়ে গেছে। তবে এর কত ডিগ্রি হবে, 30 ডিগ্রি হবে, কত ডিগ্রি বলছে 30 ডিগ্রি। তাহলে এখানে এ বি আর সি যদি আমরা এটা বলি, আর এটা বলবো আমরা ডি বলবো, তাহলে কত ডিগ্রি, দেখো তারা বলা হচ্ছে যে যখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয় উন্নতি কোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য তার চেয়ে 60 মিটার বেশি হয়। তাহলে বিডির মান যা ছিল, অর্থাৎ এই 45 ডিগ্রি উন্নতি কোণের সাপেক্ষে তার ছায়া বা ছায়ার দূরত্ব, স্তম্ভের ছায়ার দূরত্ব হবে, এখানে পেলাম কত আমরা বিডি পেলাম। এবার দেখো যখন 30 ডিগ্রি উন্নতি কোণ হবে তখন তার থেকে এর মান যা হবে তার থেকে কত বেশি হবে, 60 বেশি হবে, অর্থাৎ এইটুকু সিডির দৈর্ঘ্য কত হবে, সিডির দৈর্ঘ্য হবে 60 মিটার, কত মিটার হবে 60 মিটার হবে। তাহলে এবার আমরা লিখতে পারি চিত্রে এ বি হলো স্তম্ভ, কেমন, এই স্তম্ভ এ বি হলো স্তম্ভ, তার এবং এর উচ্চতা সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি হয়, অর্থাৎ এসিবি কোণ সমান 30 ডিগ্রি হবে, বুঝেছে, এসিবি কোণ কত হবে 30 ডিগ্রি হবে। তখন কি হবে, তখন এ বি এর দৈর্ঘ্য কিন্তু ছায়ার দৈর্ঘ্য
দৈর্ঘ্য বিসি, ছায়া দৈর্ঘ্য কী হচ্ছে বিসি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে কত মিটার, বিডির মান যা ছিল, বিডি ছায়া দৈর্ঘ্য যা ছিল তার থেকে বেশি হচ্ছে। কখন হচ্ছে, যখন সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি হচ্ছে তখন তার দূরত্ব, ছায়ার দূরত্ব বেড়ে যায় 60 মিটার, বুঝা গেছে, 60 মিটার বৃদ্ধি পেয়েছে। তো কথা হবে বিসি সূর্যের উন্নতিকোণ, কী বলা হলো, বিসি সূর্যের উন্নতিকোণ যখন 45 ডিগ্রি, তখন 45 ডিগ্রি কখন হবে, তখন লেখো, তখন কী হবে, তাহলে এই ক্ষেত্রে 45 ডিগ্রি কখন হচ্ছে না, 45 ডিগ্রি তখন হচ্ছে যে তখন, অর্থাৎ এখানে মানটা লেখো, অর্থাৎ এডিবি হবে, এডিবি কোণ কত হবে, এডিবি কোণের ক্ষেত্রে তোমার 45 ডিগ্রি হবে, কত হবে 45 ডিগ্রি ছিল, 35 ডিগ্রি। তখন কি হবে, তখন এবি এর ছায়ার দৈর্ঘ্য, তখন এবি এর ছায়ার দৈর্ঘ্য বিডি। তাহলে এক্ষেত্রে চিত্রানুযায়ী আমরা লিখতে পারি যে বিসি থেকে যদি আমরা বিডি বাদ দিই, কত হবে, তাহলে সিডি পড়ে থাকবে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে বিসি বিযুক্ত বিডি ইকুয়ালস টু কী হবে, সিডি সমান কত ডিগ্রি হবে, কত মিটার হবে, 60 মিটার, বুঝেছে, 60 মিটার হবে। তাহলে এক্ষেত্রে করবে, ধরি স্তম্ভের উচ্চতা এবি ইকুয়ালস টু এক্স মিটার। তাহলে এখন কি হচ্ছে, এখন এবিসি সমকোণী ত্রিভুজ থেকে পাই, তাহলে এবিসি সমকোণী ত্রিভুজ থেকে কি পাবো আমরা, দেখো এবিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পাবো, তাহলে এই 30 ডিগ্রি কোণের মানটা আমরা এই কোণের উন্নতি কোণের সাপেক্ষে এই কোণে যদি আমরা ট্যান ধরি, এর উচ্চতা কিন্তু এবি হয়ে যাবে, আর ভূমি কিন্তু পুরোটা হবে, অর্থাৎ সিবি হবে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, অতএব ট্যান 30 ডিগ্রি ইকুয়ালস টু এবি বাই বিবিসি, বা তাহলে ট্যান 30 মান হচ্ছে 1/√3 ইকুয়ালস টু, তাহলে এবি যদি আমরা দিই এক্স ধরি, তাহলে এবির মান যদি আমরা এক্স ধরি, এক্ষেত্রে এক্স ধরি, তাহলে সেক্ষেত্রে হবে, এখানে এক্স লিখে দিয়েছে, তাহলে এক্স বাই কত হচ্ছে বিসি, বা তাহলে বিসি ইকুয়ালস টু কত হবে, √3x হবে। তাহলে আবার লেখো, আবার সমকোণী ত্রিভুজের দেখো এখানে কিন্তু কোনটা হবে, এই মান এই ক্ষেত্রে হবে, এই টোটালটা করে নিয়েছি। আবার আমরা এডিবি সমকোণী ত্রিভুজটা আমরা এবিডি বা এডিবি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা ট্যান 35 ডিগ্রি করি, সেক্ষেত্রে হবে, দেখো আবার সমকোণী ত্রিভুজ এবিডি থেকে পাই কত হচ্ছে, ট্যান 45 ডিগ্রি ইকুয়ালস টু এবি বাই বিডি, বা ট্যান 45 ডিগ্রি বলা হচ্ছে কত হয়, ট্যান 45 ডিগ্রি মান আমরা সর্বদা জানি 1 হয়, ইকুয়ালস টু, তাহলে এবি কত ছিল, এবি এক্স মিটার ছিল, আর বিডির মানটা স্থির ছিল, তাহলে বিডি কত পেলাম, বিডি ইকুয়ালস টু কত হচ্ছে, এক্স হচ্ছে, বুঝেছে। এবার দেখো আমরা বিডি মানটা আমরা পেয়ে গেছি। এবার আমরা প্রথমে লিখেছিলাম, দেখো এখানে বলেছিলাম যে বিসি থেকে যদি বিডি বাদ দিই কত হচ্ছে, 60 মিটার হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি প্রশ্নানুসারে করতে পারি, যে অতএব প্রশ্নানুসারে
প্রশ্ন অনুসারে বিসি বিযুক্ত বিডি বাদ দিলে কিন্তু কত মিটার হচ্ছে, 60 মিটার হচ্ছে। তাহলে বিসির মান পেয়েছি কত হবে, √3x। বিসির মান পেয়েছিলাম আমরা কত হবে, এদিকে কিন্তু বিসির মান পেয়েছিলাম √3x পেয়েছিলাম। এবার √3x করেছে, √3x মাইনাস, আর বিডির মান কত পেয়েছি আমরা, x পেয়েছি ইকুয়ালস টু 60 ডিগ্রি 60 মিটার, বা কত হচ্ছে √3x মাইনাস x বাদ দিলে কত হচ্ছে, আমরা দেখো এই ক্ষেত্রে আমরা যে এক্স যদি কমন নিই, দেখো এক্সটা দুটো পদের মধ্যে আছে, যদি এক্স যদি আমরা কমন নিই কী হচ্ছে, √3 মাইনাস 1 থাকছে, তাহলে ইকুয়ালস টু 60 হচ্ছে। বা এক্ষেত্রে আমরা যদি এক্সটা এইদিকে দেখি, তাহলে এক্স ইকুয়ালস টু 60 বাই √3 মাইনাস 1 হচ্ছে। তাহলে বা এক্স ইকুয়ালস টু কত হচ্ছে, আমরা যদি একে যোগভাগ প্রক্রিয়ার মধ্যে ফেলি, দেখো তাহলে √3 মাইনাস 1 ইন্টু আবার √3 প্লাস 1, আর উপরে 60 ছিল, এর সঙ্গে গুণ করো, √3 প্লাস 1টা গুণ করো, তাহলে √3 প্লাস 1 গুণ করলাম, এই ক্ষেত্রে আমরা পেলাম কি, বা এক্স ইকুয়ালস টু এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। আমরা এক্ষেত্রে পেলাম √3 বর্গ, বাই 60 ইন্টু √3 প্লাস 1, আর নিচে হবে √3 বর্গ মাইনাস 1 বর্গ। বা এক্স ইকুয়ালস টু কত হবে, তাহলে 3 মাইনাস 1, আর উপরে কিন্তু থাকছে কত হবে, 60 √3 প্লাস 1, ঠিক আছে। বা এক্স ইকুয়ালস টু কত হচ্ছে, এক্স ইকুয়ালস টু নিচে 3 থেকে 2 বদলে 2 হচ্ছে, আর 60 গুণিতক √3 প্লাস 1, আবার 60 2 3 6 2 0 0 হচ্ছে 30। বা এক্স ইকুয়ালস টু কত হচ্ছে, 30 √3 প্লাস 1, আচ্ছা 30 √3 প্লাস 1 হয়েছে। আর যার মান প্রায় কত হয়, যার মান অ্যাকচুয়ালি এই যে √3, এই √3 মানটা যদি আমরা ধরি, যে √3 যদি হয়, এক্ষেত্রে √3 মানটা 1 পয়েন্ট কি ধরি আমরা, 1 পয়েন্ট বলা হচ্ছে 1.732 যদি ধরি, এক্ষেত্রে এইভাবে হবে, বা এক্স ইকুয়ালস টু কী হবে, 30 ইন্টু 1.732 প্লাস কত হবে 1। তাহলে আমরা যদি যোগ করি, বা এক্স ইকুয়ালস টু কত হচ্ছে 2 হচ্ছে, আর 30 গুণিত কত হচ্ছে 2.732, তাহলে 30 × 60 গুণ করলে কত হচ্ছে, আমরা বা এক্স ইকুয়ালস টু এর সঙ্গে যদি এটা গুণ করি, তাহলে মানটা কত হবে, এর সঙ্গে যদি আমরা গুণ করি কত হচ্ছে, তা গুণ করে দেখো যে 3 2 6, একটা শূন্য বসালাম, আবার 3 3 9, আর 7 3 21 1 হাতে থাকলো 1, 7 3 21 সরি 3 3 9, আচ্ছা কী বললাম আমরা, 3 2 6, আচ্ছা প্রথমে তো ভুল হয়ে গেছে, দেখো 3 2 6 পেলাম আমরা, 3 2 6, 3 2 6, 3 3 9, আর 7 3 21 এখানে তাহলে 2, আর 3 2 6 একে 7 8, তাহলে 81.96 পেলাম আমরা। এখানে কতগুলো আগে দশমিক আছে, দেখো 1 2 3, 3টে দশমিক আছে, 1 2 3, এখানে দশমিক বসবে, তাহলে শেষে শূন্যটা তুলে দাও, কত হচ্ছে, অতএব এক্স ইকুয়ালস টু কী পেলাম, 81.96, যেটা প্রায় লেখো, প্রায়। তাহলে এর এক্সের মানটা আমরা পেয়ে গেলাম কি, এক্সের মান পেলাম কি আমরা 81.6। অতএব লেখো, অতএব স্তম্ভটির উচ্চতা, আমরা যেহেতু স্তম্ভটি ধরেছিলাম এক্স, স্তম্ভটির উচ্চতা কত পেলাম, উচ্চতা পেলাম কত হবে, 81.96 মিটার, বুঝছে, 81.96 মিটার পেলাম। চলো এই হলো তোমাদের সঠিক উত্তর। এর পরের প্রশ্ন কী আছে দেখি আমরা। তাহলে স্তম্ভটির উচ্চতা আমরা পেয়ে গেছি 16 দাগের প্রশ্নে। এবার 17 দাগের প্রশ্ন কী বলছে, একটি চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত বনভূমিক সরলরেখায় কোনো এক বিন্দু থেকে চিমনির দিকে 15 মিটার এগিয়ে যাওয়ার তার চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হলো, চিমনির উচ্চতা হিসাব করে লিখি। চলো এই প্রশ্নটা আমরা সমাধান করি। তাহলে প্রথমে আমরা একটা চিত্র অঙ্কন করি। চিত্রটা এইভাবে হবে, কী বলা হচ্ছে চিত্র, এই চিত্র বলা হচ্ছে, দেখো এ বি একটি আমরা স্তম্ভ অঙ্কন করব, এ বি একটি স্তম্ভ, এ বি একটি স্তম্ভ হয়ে গেছে, এ বি একটি স্তম্ভ,
তার অনুভূমিকভাবে কী হচ্ছে, অনুভূমিকভাবে হচ্ছে এ বি স্তম্ভ, তাহলে সি একটা বিন্দু, তাহলে এক্ষেত্রে কী বলা হলো, তাহলে এ সি হচ্ছে তোমার এখানে এই বিন্দুতে অবস্থান করছে আর এর সঙ্গে ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। যখন সি বিন্দু থেকে যখন স্তম্ভের দিকে 60 মিটার এগোনো যায়, তাহলে এখানে হচ্ছে এই বিন্দু দাও, এটা হচ্ছে ডি বিন্দু, এর উন্নতি কোণ কত বলা হচ্ছে 45 ডিগ্রি। কত বলা হচ্ছে 45 ডিগ্রি বলা হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা পেলাম যে এ বির স্তম্ভটার মান আমাদের বের করতে বলছে, এ বি স্তম্ভের মান, অর্থাৎ এ বিন্দুর সাপেক্ষে 45 ডিগ্রি হচ্ছে তোমাদের উন্নতি কোণ, আর এ বিন্দুর সাপেক্ষে সি কোণ হচ্ছে 30 ডিগ্রি, আর ডি কোণ হচ্ছে 45 ডিগ্রি, আর সি কোণ হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে। এবার আমরা আর সি ডি হচ্ছে কি 60 মিটার, ঠিক আছে। এবার চলো আমরা এই চিত্র অনুযায়ী আমরা গণিতটা সমাধান করার চেষ্টা করি। দেখো চিত্রে কি দেওয়া রয়েছে, চিত্রে এ বি হলো চিমনি যার উচ্চতা এক্স মিটার, এটা এক্সটা আমরা কি ধরি, দেখো ধরি এক্স মিটার ধরে নিই, আমরা এই এক্স মিটার ধরে নিয়েছি। তাহলে লেখো এবার সমতলে অবস্থিত অনুভূমিকভাবে সমতলে অবস্থিত সি বিন্দু থেকে চিমনির চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি, অর্থাৎ এসিবি কোণ ইকুয়ালস টু 30 ডিগ্রি। তাহলে সি বিন্দু থেকে চিমনির দিকে 50 মিটার এগিয়ে গেলে ডি বিন্দু চূড়ার উন্নতি কোণ কত হবে, উন্নতি কোণ 60 ডিগ্রি। কত হচ্ছে, এক্ষেত্রে উন্নতি কোণ কত হবে 60 ডিগ্রি হবে। 60 ডিগ্রি, তাহলে এই ক্ষেত্রে বলা হচ্ছে এটা কিন্তু 35 ডিগ্রি হবে না, এটা 60 ডিগ্রি হবে। তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি কোণ বলা হচ্ছে। তাহলে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি গেলে কত মিটার পথ যাবে, 60 মিটার পথ যাবে। তাহলে এই ক্ষেত্রে বলেছে 60 মিটার হবে না, 50 মিটার হবে, আগের প্রশ্নের মতো হচ্ছে 50 মিটার হবে, 50 মিটার, আর এটা হচ্ছে তোমাদের 60 ডিগ্রি কোণ, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে হবে উন্নতি কোণ কত হবে 60 ডিগ্রি হবে, বুঝেছে। এবার বলা হচ্ছে দেখো, এবার যদি আমরা এই কোণ কত ডিগ্রি হলো 60 ডিগ্রি হয়, দেখো 60 ডিগ্রি হয়। তাহলে অতএব আমরা যদি দেখি, অতএব সিডি বলা হচ্ছে কত হবে, সিডি 50 মিটার বলা হচ্ছে, 60 মিটার না 50 মিটার বলা হচ্ছে। সিডি যদি 50 মিটার হয়, তাহলে অতএব সিডি ইকুয়ালস টু 50 মিটার হলে, তাহলে এক্ষেত্রে কী হবে 60 ডিগ্রি কোণটা আছে এডিবি, তাহলে এডিবি সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে কোণটা কত হচ্ছে, ডি কোণ 60 ডিগ্রি হচ্ছে। তাহলে এডি কোণ লেখো, অতএব হলে এ ডি বি কোণ ইকুয়ালস টু কত হবে 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে সমকোণী ত্রিভুজ এবিডি থেকে পাই tan 60 ডিগ্রি ইকুয়ালস টু
এ বি বাই বিডি, বা ট্যান 60 ডিগ্রি হলে কত হবে আমরা জানি কি √3 হচ্ছে ইকুয়ালস টু কী হবে এক্স বাই বিডি, বা তাহলে বিডি গুণ করলে কত হবে বিডি ইকুয়ালস টু √3 নিচে চলে আসবে আর এক্সটা উপরে পড়ে থাকবে, তো কত হলো বিডির মান কত হলো এক্স বাই √3 পেলাম। এবার দেখো এবার কোন ত্রিভুজের ক্ষেত্রে পেলাম আমরা এ বিডি ত্রিভুজের ক্ষেত্রে পেলাম আমরা এই এ বিডি সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে পেলাম। এবার আমরা করব এ বি সি সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে। দেখো আবার সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই তাহলে এক্ষেত্রে কি দেখো এই ট্যান 30 ধরো এই কোণের সাপেক্ষে ট্যান হচ্ছে গিয়ে ট্যান 30 হচ্ছে ট্যানের মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে এক্ষেত্রে হবে কি যে ট্যান 30 ডিগ্রি লেখো ট্যান 30 ডিগ্রি ইকুয়ালস টু এ বি বাই বিসি আছে, বা ট্যান 30-র মান কত জানি আমরা ট্যান 30-র মান হচ্ছে 1/√3 ইকুয়ালস টু কত হচ্ছে এ বির মান হচ্ছে এক্স ছিল, এই এ বির মানটা আমি ধরেছিলাম কি এক্স ধরেছিলাম। এবার এ বি বাই বিসি বা তাহলে বিসি ইকুয়ালস টু কত হবে √3x পেলাম। তাহলে এখন আমরা দেখো বিসি থেকে যদি আমরা বিডি বাদ দিই, বিসি থেকে যদি বিডি বাদ দিই তাহলে এইটুকু দৈর্ঘ্য পাবো আমরা, অর্থাৎ সিডির দৈর্ঘ্য পাবো। তাহলে এই ক্ষেত্রে আমরা কী পাবো আমরা যে বিসি মাইনাস বিডি ইকুয়ালস টু সিডি। তাহলে এবার আমরা প্রশ্ন অনুসারে করতে পারি। প্রশ্নানুসারে x√3 মাইনাস এক্স বাই √3, তাহলে এই ক্ষেত্রে হলো বা সমান ইকুয়ালস টু প্রশ্নানুসারে যেহেতু হয়েছে তাহলে এক্স দেখো এই টোটাল মানটা কত পেলাম আমরা যে বিসির মানটা পেয়েছিলাম আমরা কত √3/x পেয়েছিলাম, অর্থাৎ এর টোটাল দৈর্ঘ্যের মান পেলাম কি বিসির দৈর্ঘ্য ছিল কি যে এক্স √3x ছিল, আর বিডির মান পেয়েছিলাম কি অর্থাৎ x/√3 ছিল। তাহলে এক্ষেত্রে বাদ দিলে কত হবে ইকুয়ালস টু কত হবে 50 মিটার হবে, ঠিক আছে 50 মিটার। বা তো এর সঙ্গে এটা যদি আমরা গুণ করি কত হচ্ছে 3x হয়ে যাবে মাইনাস এক্স হয়ে যাবে আর নিচে √3 থাকছে ইকুয়ালস টু 50 মিটার হচ্ছে, বা 3x থেকে এক্স বাদ দিলে কত হচ্ছে 2x হচ্ছে আর √3টা এর সঙ্গে গুণ হলে কী হবে 50√3 হয়ে যাবে, বুঝছে 50√3, বা এক্স ইকুয়ালস টু কত হবে তাহলে 50√3/2 25, অর্থাৎ কত পেলাম আমরা 25√3 পেলাম। কত পেলাম আমরা 25√3, অতএব এক্স ছিল কি উচ্চতা ছিল, অতএব চিমনির উচ্চতা ছিল, অতএব চিমনির উচ্চতা সমান 25√3 মিটার, বুঝছে 25√3 মিটার, বুঝেছে। চলো পরের প্রশ্নটা দেখি আমরা কি হচ্ছে। পরের প্রশ্ন দেখছি আমরা 18 থেকে প্রশ্ন আমরা চলে যাব। 18 থেকে প্রশ্ন কি বলা হচ্ছে যে 126 ডেসিমিটার উঁচু একটি উল্লম্ব খুঁটি মাটি থেকে কিছু উপরে দুমড়ে গিয়ে উপরের অংশ কাত হয়ে পড়ায় তার অগ্রভাগ মাটি স্পর্শ করে ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। খুঁটিটি কত উপরে দুমড়ে গিয়েছিল এবং তার অগ্রভাগ গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছিল হিসাব করে লিখি। কেমন, চলো প্রশ্নটি চলো। প্রথমে লক্ষ্য করো আমরা যদি একটা 126 মিটার উঁচু একটি লম্ব খুঁটি অঙ্কন করি, দেখো একটি লম্ব খুঁটি 126 মিটার একটি লম্ব খুঁটি মনে করলাম এটা হচ্ছে 126 মিটার লম্বা খুঁটি। তাহলে এখান থেকে মোচকে গিয়ে ভূমি স্পর্শ করছে, তার ভূমির সঙ্গে কত ডিগ্রি উন্নতিকোণ সৃষ্টি করছে 30 ডিগ্রি উন্নতিকোণ সৃষ্টি করছে, বুঝছে। আমরা এটা ভূমি অঙ্কন করলাম, বুঝছে 30 ডিগ্রি উন্নতিকোণ অঙ্কন করছে। তারপরে এক্ষেত্রে আমরা এটা হচ্ছে দেখো এ বি
আর সি একটা সমকোণী ত্রিভুজ পেলাম। আর ধরলাম খুঁটির দৈর্ঘ্য ডি, অর্থাৎ এডি। এডি হচ্ছে খুঁটির দৈর্ঘ্য। খুঁটিটা মচকে গেছে, এখান থেকে মচকে গিয়ে তার শীর্ষভাগ ভূমি স্পর্শ করে তার উন্নতি কোণ সৃষ্টি করছে কত, 30° কোণে। বেশ, এবার চলো আমরা এবার গণিতটা করি। তাহলে চিত্রে কি কি দেওয়া রয়েছে? চিত্রে এডি একটি 126 মিটার 26 ডেসিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট খুঁটি যা বি বিন্দু থেকে দুমড়ে গিয়েছে। তাহলে খুঁটিটা ভেঙে গিয়েছে এই বি বিন্দু থেকে, অর্থাৎ এখানে মুচকে গিয়েছে এডি একটা খুঁটি বি বিন্দু থেকে মুচকে গিয়ে এখানে সি বিন্দুতে ছেদ করেছে। সুতরাং আমরা লিখতে পারি বা ধরি মাটি থেকে দেখো এক্স ডেসিমিটার উপরে, অর্থাৎ আমরা এ বিকে যদি আমরা এক্স ধরি, এক্স ডেসিমিটার, মাটি থেকে এক্স ডেসিমিটার উপরে এ বি খুঁটিটি মচকে গিয়েছিল, তাই না? মচকে গিয়েছিল বা দুমড়ে গিয়েছিল, ও তার অগ্রভাগ গোড়া থেকে লেখো, অর্থাৎ ডিবি যেখানে ডিবি ইকুয়ালস টু বিসি হবে। অর্থাৎ এইটুকু অংশ মচকে গিয়েছিল আর এইটুকু অংশ কিন্তু আমাদের ভূমি স্পর্শ করেছে। অর্থাৎ এ বাহুর মান যা হবে, ডিবি বাহুর মান যা হবে, বিসি বাহুর মান তা হবে। সুতরাং আমরা লিখেছি ডিবি ইকুয়ালস টু বিসি। তাহলে গোড়া থেকে এ বিন্দু ওয়াই ডেসিমিটার দূরত্বে সি বিন্দুতে মাটি স্পর্শ করে। অর্থাৎ এ বি ইকুয়ালস টু এক্স ডেসিমিটার আর এসি ইকুয়ালস টু ওয়াই ডেসিমিটার। এবং এডি যেহেতু ছিল, এডি ইকুয়ালস টু এবি প্লাস বিডি। দেখো এডি যদি আমরা ধরি, এডি যদি খুঁটিটার দৈর্ঘ্য ধরি, এই খুঁটির দৈর্ঘ্যটা দুটো অংশে ভাগ হয়েছে, একটা এবি অংশ আর একটা বিডি অংশ। আর সুতরাং আমরা পেলাম কি, তাহলে এডি ইকুয়ালস টু এবি প্লাস বিডি। দেখো এবি প্লাস বিডি এর টোটাল দৈর্ঘ্য কত বলা হচ্ছে, ইকুয়ালস টু এবি প্লাস বিসি। আর এবি প্লাস বিসির দৈর্ঘ্য বলা হচ্ছে কত হচ্ছে, 126 মিটার। 126 মিটার। 126 মিটার।
বুঝছে? তাহলে এই টোটাল খুঁটিটার দৈর্ঘ্য কত ছিল? 126 মিটার। এইটুকু অংশ মচকে গিয়ে এইটুকু অংশ হয়েছে। আর সুতরাং আমরা পেলাম কি এবি প্লাস বিসি এর দৈর্ঘ্য কত বলছে? এর দৈর্ঘ্য সমান হবে এডি খুঁটির দৈর্ঘ্য। বুঝেছে? তাহলে এর মান কত বেরোলো? 126 মিটার বেরোলো। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি 26 ডেসিমিটার হবে, 26 ডেসিমিটার। আবার লেখো অতএব বিসি দেখো, অতএব বিসি ইকুয়ালস টু কত হবে? এই বিসির দৈর্ঘ্য হবে, ইকুয়ালস টু কত হবে? 126 বিযুক্ত এবি ইকুয়ালস টু কত হচ্ছে? 126 বিযুক্ত এক্স। যেহেতু আমরা এবির দৈর্ঘ্য ধরেছিলাম কত হবে? এক্স মিটার ধরেছিলাম, এবির দৈর্ঘ্য এক্স মিটার ধরেছিলাম, সুতরাং আমরা বিসির দৈর্ঘ্য কত পেলাম? 126 বিযুক্ত এক্স ডেসিমিটার। তাহলে বিসির দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 126 মাইনাস এক্স ডেসিমিটার পেলাম। তাহলে ত্রিভুজ এবিসি লক্ষ্য করো, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে তাহলে ত্রিভুজ এবিসি এ থেকে পাই দেখো এই কোণটা যদি দেখো সাইন 30 ডিগ্রির পরিপ্রেক্ষিতে সাইনের সূত্র জানি আমরা কি? লম্ব বাই অতিভুজ। লম্ব এক্স মিটার হলে এই টোটালটা দৈর্ঘ্য কত বলা হচ্ছে? তাহলে 126 মাইনাস এক্স মিটার বলা হচ্ছে। সুতরাং আমরা যদি করি এদিকে এভাবে, সাইন 30 ডিগ্রি ইকুয়ালস টু এবি বাই বিসি। এবি বাই বিসি। এবি হচ্ছে লম্ব আর বিসি হচ্ছে তোমার অতিভুজ। বা সাইন 30-র মান কত জানি আমরা? সাইন 30 যদি হয় এক্ষেত্রে এর মান হচ্ছে 1/2 হয়। সাইন 30-র মান হচ্ছে 1/2 ইকুয়ালস টু এবির মান হচ্ছে এক্স মিটার আর বিসির মান হচ্ছে 126। দেখো বিসির মান 126 মিটার। অর্থাৎ খুঁটিটা এবির দৈর্ঘ্য বলা হচ্ছে এক্স ধরে নিয়েছিলাম, সুতরাং এবির দৈর্ঘ্য বিসির দৈর্ঘ্য হচ্ছে 126, বিসি হচ্ছে অতিভুজ 126 বিযুক্ত এক্স। বা আমরা যদি 2x করি কোণাকোণি গুণ ইকুয়ালস টু 12 বিযুক্ত এক্স, 12 না 126 বিযুক্ত এক্স। বা এখানে এক্স ইকুয়ালস টু কত হবে? তাহলে এক্স বাদ দাও, এক্সটা এইদিকে নিয়ে আসি আমরা, এক্সটা এইদিকে নিয়ে এলে এখানে 2x ছিল, এক্সটা যদি আমরা এইদিকে নিয়ে আসি কত হচ্ছে? এক্স হচ্ছে প্লাস এক্স ইকুয়ালস টু কত হচ্ছে? 126। বা 3x ইকুয়ালস টু কত হচ্ছে? 126। বা x ইকুয়ালস টু কত হচ্ছে? 126/3। কেমন? 3 4 12, 3 2 6। অথবা x ইকুয়ালস টু কত পেলাম? 42 পেলাম। x এর মান, অর্থাৎ এবির দৈর্ঘ্য কত পেলাম? এই x এর মান কত পেলাম? 42 মিটার পেলাম। তাহলে এক্ষেত্রে লক্ষ্য করো, আবার যদি আমরা cos 30 ডিগ্রি ধরি, কসের সূত্রে আমরা জানি কি? ভূমি বাই অতিভুজ। কসের সূত্রে যদি আমরা cos 30 ডিগ্রি যদি ধরি, এর সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ। এই কোণের সাপেক্ষে ভূমি হবে এটা, আর অতিভুজ হবে বিসি। অর্থাৎ এসি হচ্ছে ভূমি আর বিসি হচ্ছে অতিভুজ। সেক্ষেত্রে আমরা যদি কসের সূত্রে ফেলি, তাহলে অতএব এবং লক্ষ্য করো এবং cos 30 ডিগ্রি ইকুয়ালস টু কত হচ্ছে? ভূমি বাই অতিভুজ। ভূমি বলা হচ্ছে এসি আর অতিভুজ হচ্ছে বিসি। তাহলে সেক্ষেত্রে বা cos 30-র মান কত হচ্ছে? √3/2 ইকুয়ালস টু এসির মান কত হচ্ছে? এসি হচ্ছে আমরা ধরেছিলাম ওয়াই ধরি, এসি যদি ওয়াই ধরি তাহলে এক্ষেত্রে হবে 126। তাহলে বিসি কত হচ্ছে? 126 মাইনাস এক্স। বা তাহলে এখানে কত পাচ্ছি আমরা? তাহলে √3 কোণাকোণি গুণ করলে 2y ইকুয়ালস টু, তাহলে √3 126 বিযুক্ত এক্স হয়েছে। বা এখানে √3টাকে আমরা যদি একটু ভেঙে ফেলি তাহলে কত হচ্ছে? y এর মান যদি বার করি কত হচ্ছে? 2y পাচ্ছি আমরা। 2y পেলে এখানে কত হচ্ছে? দেখো এখানে আমরা পেলাম কত? তাহলে এক্স এর মানটা আমরা অলরেডি 42 পেয়ে গেছি। তাহলে এক্ষেত্রে 2y ইকুয়ালস টু √3
ইন্টু 126 মাইনাস কত 42, 126 মাইনাস 42 পেয়েছি। বা এক্ষেত্রে হবে দেখো বাদ দিয়ে এখানে √3টা আমরা কনভার্ট করব। তাহলে এদিকে কত হলো এক্ষেত্রে, তাহলে 2y ইকুয়ালস টু √3 ইন্টু 126 থেকে 42 বাদ দিলে কত হচ্ছে তোমার 84 হচ্ছে, 84। বা y ইকুয়ালস টু কত হচ্ছে √3 ইন্টু 84/2, 2 4 8, 2 2 4 কত হচ্ছে, বা y ইকুয়ালস টু কত হচ্ছে 84 42 √3 হচ্ছে। তাহলে y এর মান কত পেলাম আমরা 42 √3 পেলাম। তাহলে ওয়াইটা আমরা কি ধরেছিলাম এসির দৈর্ঘ্য পেয়েছি, আমরা এসির দৈর্ঘ্য পেয়েছি কত হবে, এসির দৈর্ঘ্য ওয়াই ধরেছিলাম। আর এবি যদি এক্স ধরি তাহলে এসি তোমরা ওয়াই ধরলে কত হবে, ওয়াইয়ের মান কত পেলাম তোমার 42 √3 পেলাম। এর মান কত পেলাম 42 √3, 42 √3 পেয়েছে। এবার আমরা কি করব, এবার কিন্তু আমরা উত্তরটা কী পাবো, আমাদের প্রশ্ন চেয়েছিল যে খুঁটিটির অগ্রভাগ তো গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছে হিসাব করে লিখে। আমরা ভূমির দৈর্ঘ্য পেয়ে গেছি আমরা, তাহলে এসির দৈর্ঘ্যটা আমরা পেয়ে গেছে, এসির দৈর্ঘ্যটা আমরা পেয়ে গেছে। অর্থাৎ খুঁটির গোড়া থেকে আর এই যে কত মিটার দূরে তার ওই খুঁটির শীর্ষভাগ ভূমি স্পর্শ করেছে 42 √3 মিটার দূরত্বে তোমাদের এই খুঁটিটি ভূমি স্পর্শ করেছে। অতএব আমরা লিখতে পারি, অতএব খুঁটিটি 42 ডেসিমিটার উপরে দুমড়ে গেছে, 42 ডেসিমিটার উপরে দুমড়ে গিয়েছিল এবং তার অগ্রভাগ গোড়া থেকে 42 √3 ডেসিমিটার দূরে মাটি স্পর্শ করেছিল। হয়েছে, তাহলে এখানে আমরা পেলাম কত হবে, তাহলে এই এক্স এর মান পেয়েছি আমরা কত হবে 42 ডেসিমিটার উপরে কিন্তু এই বি বিন্দু পর্যন্ত এইটুকু দূরত্ব হচ্ছে 42 ডেসিমিটার। এইটুকু অংশ কি দুমড়ে গিয়েছে, আর এইটুকু অংশের ওই অগ্রভাগ থেকে এখান থেকে দুমড়ে গিয়েছে। আর এইটুকু অংশ আমরা পেয়েছি কত হবে, এইটুকু অংশ আমরা পেয়েছিলাম কত হবে, অর্থাৎ বিসি দৈর্ঘ্য পেয়েছিলাম বা 126 মাইনাস এবি, অর্থাৎ এখানে ওয়াইয়ের মান ধরেছিলাম এসির ওয়াই অর্থাৎ 42 √3 ডেসিমিটার দূরত্বে দুমড়ে গেছে। আর এ থেকে বি এই দূরত্বে ভূমি স্পর্শ করেছে খুঁটির অগ্রভাগ। এক্ষেত্রে এ বি দৈর্ঘ্য মানে কি, আর এখান থেকে এইটুকু অংশ ভেঙে গেছিলো, এদের কত পেলাম আমরা 42 ডেসিমিটার পেয়েছি। তাহলে তোমাদের এই প্রশ্নের উত্তরটা সমাধান করতে পেরেছি আমরা। তাহলে চলো পরের প্রশ্নটা আমরা দেখি কী আছে। তারপর আছে 19 দাগের প্রশ্ন, দেখো মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিক থেকে 30 ডিগ্রি উন্নতি কোণে এবং 2 মিনিট পরে দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল। পাখিটি যদি একই সরলরেখায় অপরাপর 50 √3 মিটার উঁচুতে উঠতে থাকে তবে তার গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টা নির্ণয় করি। তাহলে এক্ষেত্রে উপর দিকে কোন উন্নতি কোণ সৃষ্টি করছে, আমরা জানি যে মাথা যদি উপরের দিকে থাকে সেক্ষেত্রে উন্নতি কোণ হয়, আর মাথা যদি নিচের দিকে থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে অবনতি কোণ হবে। এক্ষেত্রে উপরের দিকে তাহলে পাখি উঠতে দেখেছে, মোহিত মাটি থেকে পাখিকে উঠতে দেখেছে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণে এবং 2 মিনিট পরে দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল। পাখিটি যদি একই সরলরেখা বরাবর 50 √3 মিটার উঁচুতে উঠতে থাকে তবে তার গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টা নির্ণয় করি। চলো আমরা প্রথমে কিন্তু আমরা এক্ষেত্রে ছবিটা একটা অঙ্কন করে এর সমাধানটা করার চেষ্টা করি। দেখো মোহিত একটা ছবি অঙ্কন করছে। মোহিত এখানে ধরো
এই বিন্দুতে দাঁড়িয়েছে। এর অনুভূমিক তল হচ্ছে এটা, যদি আমরা অঙ্কন করি অনুভূমিক তল, এই বিন্দুতে মহিষ দাঁড়িয়েছে। আর এর কত মিটার উঁচুতে পাখিটা উঠছে? পাখিটা উঠছে তোমাদের 150 মিটার উঁচুতে যদি পাখিটা উড়ে, তাহলে আমরা এইদিকে একটা সরলরেখা অঙ্কন করি। তাহলে এই বিন্দুতে পাখিটা উঠছে, তাহলে এর উচ্চতা কত পেলাম? 50√3 পেলাম, 50√3 পেলাম। তাহলে এক্ষেত্রে পাখিটার উচ্চতা পেয়ে গেছি আমরা। এবার দেখো এই বাহুর সমান্তরালে আর একটা অনুভূমিক রেখা হচ্ছে উপর দিকে, এটা হচ্ছে তার অনুভূমিক রেখা, এটা হচ্ছে পাখির ওড়ার গতিপথ। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এ বি হচ্ছে তোমার উচ্চতা। অর্থাৎ আবার দেখো যে এখান থেকে মহিষ দেখতে পাচ্ছে, এখানে তার উন্নতি কোণ কত হচ্ছে? পাখিটা এদিকে উত্তর দিকে ছিল কত মিটার? উত্তর দিকে কত মিটার দূরে? আচ্ছা, উত্তর দিকে 30 মিটার দূরে। উত্তর দিকটা আমরা এটা করতে যদি ধরি, এটা যদি উত্তর দিকটা ধরি, তাহলে এই কোণের সাপেক্ষে উত্তর দিক কোনটা হবে? এটা হবে। তাহলে এই কোণের মান দেখো, তাহলে আমরা যদি এ বি আমরা উচ্চতা ধরি, সেক্ষেত্রে আমরা সিডি পাখিটির ওড়ার অনুভূমিক তল, আর এটা নিচেরটা হচ্ছে মহিষের দাঁড়িয়ে থাকার অনুভূমিক কোণ, অনুভূমিক তল। তাহলে সেক্ষেত্রে হবে ই এফ, এ বি সি ডি ই এফ হচ্ছে মহিষের দাঁড়িয়ে থাকার অনুভূমিক তল। তাহলে এই কোণে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে অনুভূমিক? আচ্ছা, এই কোণে কত ডিগ্রি উন্নতি কোণ সৃষ্টি করছে? 30 ডিগ্রি। আর এই কোণে হচ্ছে 30 ডিগ্রি। যেহেতু সিডি আর ইএফ দুটি সমান্তরাল সরলরেখা যদি হলে এক্ষেত্রে হবে তার ছেদক হবে কত? সি বি ছেদক হবে। তাহলে এই কোণের মান যা হবে এই কোণের মান তো হবে, এই কোণের মান 30 ডিগ্রি হলে এই কোণের মান 30 ডিগ্রি হবে। আবার বলা হচ্ছে, আবার তার 2 মিনিট পর যদি পাখিটা এদিক দিয়ে উড়ে যায়, তাই এইখানে আচ্ছা উন্নতি কোণ কত ডিগ্রি কোণ সৃষ্টি করবে? বলে 60 ডিগ্রি কোণ সৃষ্টি করবে, 60 ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণ। আর এই কোণের মান 60 ডিগ্রি হলে এই কোণের মান 60 ডিগ্রি অবভিয়াসলি হবে। ঠিক আছে? তাহলে এবার আমরা পেলাম, তাহলে চিত্র অনুযায়ী আমি একটু বিশ্লেষণ করে দিই। চিত্রে বি হলো মোহিতের অবস্থান বি থেকে উত্তর দিকে প্রথমে সি বিন্দু সাপেক্ষে উন্নতি কোণ 30 ডিগ্রি, অর্থাৎ সিবিই কোণ ইকুয়ালস টু 30 ডিগ্রি। পরে বলা হচ্ছে, পরে দক্ষিণ দিকে ডি বিন্দুতে বা ডি বিন্দুর সাপেক্ষে উন্নতি কোণ 60 ডিগ্রি, অর্থাৎ ডিবিএফ কোণ ইকুয়ালস টু কত পেলাম? 60 ডিগ্রি পেয়েছি। তাহলে কত পেলাম? ডিবিএফ, এই দেখো চিত্রে ডিবিএফ কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে? 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। আবার দেখো পাখিটি যদি মাটি থেকে উঁচুতে, অর্থাৎ উঁচুতে ওড়ার সময় তার উচ্চতা কত ছিল? এ বি ইকুয়ালস টু 50√3। তাহলে বলা হচ্ছে এত মিটার উঁচুতে উচ্চতা কত পেলাম? 50√3 মিটার উঁচুতে পাখিটি উঠছিল। তাহলে এক্ষেত্রে কী হবে? এক্ষেত্রে আমরা প্রথমে ত্রিভুজ এবিসি ত্রিভুজ ধরে নিই, এ বি
এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এই ত্রিভুজটা প্রথমে আমরা প্রমাণ করি। দেখো এই কোণের সাপেক্ষে লম্ব হবে এইটা আর ভূমি হবে এইটা আর অতিবস্তু এটা পাচ্ছি আমরা। তাহলে এক্ষেত্রে যদি এবিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে আমরা যদি tan 30 মান ধরি, tan 30 ডিগ্রি যদি ধরি, এক্ষেত্রে কী হবে, ট্যানের সূত্র কি আমরা লম্ব বাই ভূমি জানি। লম্ব হচ্ছে এবি হচ্ছে আর ভূমি হচ্ছে এসি হচ্ছে। তাহলে কত হবে এবি বাই এসি, বা tan 30 মান জানি আমরা 1/√3 ইকুয়ালস টু এবি হচ্ছে কত, এবি আমরা জানি কি উচ্চতা জানি 50√3 আর বিসির মানটা এস নেই, এসি বাই এসি। তাহলে এক্ষেত্রে আমরা জানি কি, বা এসি ইকুয়ালস টু কত হবে, তাহলে 50√3 ইন্টু √3 সমান কত হচ্ছে 50 গুণিতক 3 সমান 150 মিটার। তাহলে এসির দৈর্ঘ্য কত পেলাম আমরা, এসি 150 মিটার পেলাম। কত পেলাম 150 মিটার, ঠিক আছে। অর্থাৎ এসির দূরত্ব কত হবে 150 মিটার। এবার দেখো এই কোণের সাপেক্ষে 60 ডিগ্রি যদি হয়, tan 60 ডিগ্রি হয়, লম্ব এটা হবে লম্ব আর এটা হবে ভূমি হবে। তাহলে আবার লেখো, আবার এবিডি, দেখো এবিডি এই ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে tan 60 ডিগ্রি ইকুয়ালস টু কী হবে, এর সাপেক্ষে লম্ব হবে এবি আর ভূমি হবে কি হবে, ভূমি হবে দেখো লম্ব যদি এবি হয় আর ভূমি হবে এডি, ভূমি হবে কত এডি, বা tan 60 এর মান আমরা জানি কি √3 জানি আমরা, ইকুয়ালস টু এবির মান 50√3 পেয়েছে আর বাই এডি, বা √3 এডি ইকুয়ালস টু 50√3 বা এডি ইকুয়ালস টু 50√3/3 তাহলে কত হচ্ছে, বা এক্ষেত্রে আমরা যদি করণ নিঃসরণ করি তাহলে সেক্ষেত্রে কিন্তু কী হবে বলতো, 3 নিচে হবে, নিচে 3 হলে অর্থাৎ √3 হলে নিচে √3 যদি নিচে ধরি তাহলে কত হবে, তাহলে √3 ইন্টু √3 আর 50√3, তাহলে কত হচ্ছে, তাহলে উপরে 50√3 হলে, সরি এখানে আমরা কেটে দিতে পারি করণ নিঃসরণ না করে, এখানে আমরা সরাসরি কেটে দিতে পারি, করণের নিঃসরণ না করেও √3 কেটে দিয়েছে। তাহলে কত হচ্ছে আমাদের শুধু 50 উত্তর হচ্ছে, আর এইগুলো করণ নিঃসরণ করার প্রয়োজন নেই। তাহলে অতএব এডি ইকুয়ালস টু 50 মিটার। আমরা এডির দৈর্ঘ্য পেয়ে গেলাম, আমরা এডির দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার, ঠিক আছে। তাহলে 150 আর 50, তাহলে সিডি দৈর্ঘ্য পেলাম, তাহলে এসি 150 আর এডি 50 হলে টোটাল সিডি দৈর্ঘ্য কত পেলাম আমরা 200 পেলাম। তাহলে এক্ষেত্রে কী হবে দেখো, লেখো অতএব সিডি ইকুয়ালস টু 150 যুক্ত 50 কত বললাম আমরা 200 মিটার পেলাম, 200 মিটার, অর্থাৎ সিডি দৈর্ঘ্য পেলাম আমরা 200 মিটার, ঠিক আছে। তাহলে 2 মিনিটে কতটা পথ গেল, দেখো 2 মিনিটের পর বলেছে পাখিটি উত্তর দিকে 30 মিটার দূরে উঠছিল, এখান থেকে 2 মিনিট পর লক্ষ্য করলো যে পাখিটি 160 ডিগ্রি উন্নতিকোণ সৃষ্টি করছে। তাহলে এক্ষেত্রে কত মিটার পথ এলো, টোটালটা 2 মিনিট হলো, 2 মিনিটে আমরা জানি কি 120 সেকেন্ড। তাহলে এক্ষেত্রে হবে, তাহলে সেকেন্ড যদি ঘন্টায় কনভার্ট করি তাহলে 1 ঘন্টায় যাবে বা পাখিটি 60 মিনিট। আবার এখানে যেহেতু 2 মিনিটেই লেগেছে এই পর্যন্ত, তাহলে 2 মিনিটে যদি আমরা 200 মিটার পথ যায় তাহলে 1 মিনিটে কত যাবে, 1 মিনিটে 100 মিটার পথ যাবে, অর্থাৎ 1 মিনিটে। সুতরাং আমরা পেলাম এই ক্ষেত্রে, তোমরা লিখবে তা পাখিটি 2 মিনিট মানে কি 200 মিটার দূরত্ব অতিক্রম করে, বুঝেছে 2 মিনিটে। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে অতএব 1 ঘন্টা সমান 60 মিনিট
60 মিনিটে পাখির অতিক্রান্ত দূরত্ব কত হবে? অতিক্রান্ত দূরত্ব সমান 200/2 গুণিতক 60, ঠিক আছে? ইকুয়ালস টু কত হবে? আমরা 2 আর 100 কাটলে 200 কাটলে 100 হচ্ছে, তাহলে 100 গুণিতক 60 হচ্ছে, 100 গুণিতক 60 সমান কত হচ্ছে? সমান 6000 মিটার, 6000 মিটার। আর একে যদি আমরা গতিবেগে কনভার্ট করি কী হবে? অতএব গতিবেগ সমান কত হবে? গতিবেগ সমান কত হচ্ছে? তাহলে 160কে যদি 1000 দিয়ে কনভার্ট করি, ভাগ করি, 6000 লেখো, এই 6000 পেয়েছি আমরা। 6000 মিটারকে যদি আমরা গতিবেগে কনভার্ট করি 6000/1000, তাহলে কত হচ্ছে? 6 হবে। অর্থাৎ অতএব কি হবে? অতএব পাখির গতিবেগ সমান 6 কিমি। পাখির গতিবেগ পেলাম 6 কিমি পার ঘন্টা, বুঝছে? 6 কিমি পার ঘন্টা পেলাম আমরা। চলো পরের প্রশ্ন দেখি আমরা কি আছে। পরের প্রশ্ন বলা হচ্ছে 20 দাগের প্রশ্নটা আমরা করে নিতে পারি। 20 দাগের প্রশ্ন রয়েছে, 19 দাগের প্রশ্ন কমপ্লিট করেছে। 20 দাগের রয়েছে 5√3 মিটার উঁচু একটি রেলওয়ে ওভারব্রিজে দাঁড়িয়ে অমিতা দিদি প্রথমে একটি ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের উপরে 30 ডিগ্রি অবনতি কোণে দেখলেন, কিন্তু 2 সেকেন্ডে পরে ওই ইঞ্জিনকে ব্রিজের উপরে 45 ডিগ্রি অবনতি কোণে দেখলেন। ট্রেনটির গতিবেগ মিটার প্রতি সেকেন্ডে হিসাব করি। গতিবেগ মিটার প্রতি সেকেন্ডে কত হবে সেটা হিসাব করতে হবে বলছে। তাহলে চলো আমরা এই প্রশ্নের সমাধানটা করে ফেলি তাড়াতাড়ি। তাহলে এক্ষেত্রে প্রথমে আমরা যদি একটা চিত্র অঙ্কন করি, তাহলে এক্ষেত্রে অমিতাদির অবস্থানটা আমরা লক্ষ্য করি। তাহলে ধরো এখানে এই অনুভূমিক তলে এখানে উপরের দিকে এই বিন্দু নিলাম, তাহলে এই বিন্দুতে কি অমিতাদির অবস্থান। তাহলে এক্ষেত্রে নিচের দেখো বিসি বাহুর উপর লক্ষ্য করো, বিসি বাহু একটা অঙ্কন করি। আর নিচের অনুভূমিক রেখা হচ্ছে বিসি দিলাম আমরা, বিসি। আর উপরে আর হচ্ছে সি হলে এটা হবে ডি বিন্দু, আর এই বিন্দুর সাপেক্ষে ডি আর ই অনুভূমিক রেখা। আর এটা হচ্ছে উচ্চতা, আমরা ধরি উচ্চতা এফ ধরি। তাহলে এই ক্ষেত্রে বলা হচ্ছে যে প্রথমে বলা হচ্ছে অমিতাদ্বীপ এ বিন্দু থেকে ট্রেনের ইঞ্জিনকে 30 ডিগ্রি কোণে অবনতি কোণে দেখতে পাচ্ছে। তাহলে অবনতি কোণ যদি বি এই কোণ যদি অবনতি কোণ হয় 30 ডিগ্রি হয়, তাহলে এই কোণের সাপেক্ষে 30 ডিগ্রি একান্ত কোণ হবে এই কোণটা 30 ডিগ্রি, বুঝেছে? এবার বলছে আবার উন্নতি কোণ যদি উৎপন্ন করে বলা হচ্ছে আর 2 সেকেন্ড পরে ওই ইঞ্জিনকে ব্রিজের উপরে 35 ডিগ্রি অবনতি কোণ। তাহলে অবনতি কোণ কোনটা হবে? এটা 35 ডিগ্রি কোণে অবনতি কোণ সৃষ্টি করছে, তাহলে এইটা হবে 45 ডিগ্রি। এটা হচ্ছে উন্নতি কোণ, আর এটা হচ্ছে 35 ডিগ্রি অবনতি কোণ, 35 ডিগ্রি অবনতি কোণ। আর এই কোণ 35 ডিগ্রি হলে কী হবে? এই কোণও 35 ডিগ্রি হবে, বুঝেছে? বেশ, এবার দেখো আমরা সমাধান করে ফেলেছি, ছবিটা অঙ্কন করে ফেলেছি। এবার আমরা লিখব ধরি 20 দাগের প্রশ্ন এটা। দেখো ধরি এ বিন্দুতে অমিতা দিদির অবস্থান। তাহলে এই বিন্দুতে অমিতা দিদির অবস্থান। দেখো এ থেকে বি বিন্দুতে প্রথমে ট্রেনের ইঞ্জিনকে কত ডিগ্রি অবনতি কোণে দেখেছে?
30 ডিগ্রি অবনতি কোণে দেখেছে, অবনতি কোণে দেখেন। তাহলে এই বি বিন্দুতে লক্ষ্য করেছে অমিতা দিয়ে এর কোণের সঙ্গে কত ডিগ্রি অবনতি কোণ দেখেছে, 30 ডিগ্রি অবনতি কোণ দেখেছে। তাহলে অর্থাৎ আমরা পেলাম, দেখেন, অর্থাৎ আমরা কি পেলাম, তাহলে এই কোণের সাপেক্ষে অবনতি কোণ হচ্ছে কত কত, ডিএবি। অর্থাৎ ডিএবি কোণ ইকুয়ালস টু কত হবে, যে এ বি এফ লেখো, এ বি এফ এই কোণ, অর্থাৎ এ বি এফ কোণ কত ডিগ্রি কোণ সৃষ্টি করছে, 30 ডিগ্রি কোণ সৃষ্টি করছে। তাহলে যেহেতু এডি সমান্তরাল এফ বি, বুঝা যাচ্ছে, যেহেতু এ বি এডি দেখো এডি আর বিএফ বা এফ বি এই পরস্পর সমান্তরাল, সুতরাং এর সাধারণ ছেদক বা ভেদক কত হচ্ছে, 30 ডিগ্রি হয়েছে। সুতরাং সেই কারণে আমরা এই 30 ডিগ্রির মানটা পেয়েছি। তাহলে আবার লেখো, আবার এ থেকে সি বিন্দুতে ওই ইঞ্জিনকে 2 সেকেন্ড পরে বলা হচ্ছে, 2 সেকেন্ড পর 45 ডিগ্রি অবনতি কোণে দেখেন। অর্থাৎ ইএসি কোণ ইকুয়ালস টু এসি এফ কোণ ইকুয়ালস টু 45 ডিগ্রি। যেহেতু এখানে শর্ত তোমরা দেবে যে এক্ষেত্রে এর ইএই বা এফসি হবে এর সমান্তরাল সরলরেখা। তাহলে এই সমান্তরাল এফসি আর এখানে এসি ছেদক লেখো, এসি ছেদক, আর এক্ষেত্রে ছেদক কোনটা হবে, এক্ষেত্রে ছেদক হবে তোমার এবি, এক্ষেত্রে ছেদক হবে এবি ছেদক। তাহলে এবার আমরা লিখতে পারি চিত্র অনুযায়ী, লেখো যে চিত্র অনুযায়ী ওভারব্রিজের উচ্চতা, লেখো চিত্র অনুযায়ী ওভারব্রিজের উচ্চতা এএফ, আমরা এএফ উচ্চতা ধরেছি, এই উচ্চতা কত ধরেছি, এএফ হচ্ছে উচ্চতা। তাহলে এক্ষেত্রে আমরা এএফ পেলাম, এএফ সমান কত পেলাম, উচ্চতা পেলাম 5√3 পেলাম। তাহলে উচ্চতা কত বলা হচ্ছে, উচ্চতা হচ্ছে 5√3। তাহলে এএফ উচ্চতা কত পেলাম, 5√3 পেলাম, 3 মিটার। তাহলে লেখো সমকোণী ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজ এ বি এফ এর ক্ষেত্রে আমরা যদি এ বি কোণ বলেছে, এ বি এফ এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা হবে, ওইটা হবে লম্ব, আর ভূমি হবে বিএফ। এই ক্ষেত্রে আমরা যদি tan 30 মান যদি বের করি, tan 30 ডিগ্রি ইকুয়ালস টু এ এফ লম্ব বাই ভূমি হচ্ছে বিএফ ইকুয়ালস টু বা tan 30 মান কত হচ্ছে, 1/√3 হচ্ছে, 1/√3 ইকুয়ালস টু এএফ কত পেয়েছি, এএফ পেয়েছি 5√3, আর বিএফ এর মানটা আমাদের বের করতে হবে। বা তাহলে বিএফ ইকুয়াল টু 5√3 ইন্টু √3 ইকুয়ালস টু 5×3, বা বিএফ ইকুয়ালস টু কত হচ্ছে, 5×3 = 15 মিটার। তাহলে বিএফ এর মান কত পেলাম, 15 মিটার পেলাম। এবার দেখো,
আবার আমরা এই 30° কোণের মান পেয়েছে, ট্যান 30° কোণের মান দিয়ে আমরা ভূমির মানটা পেয়ে গেছে, আবার ট্যান 45° মান দিয়ে আমরা এপারের ভূমির মানটা আমরা বের করব। তাহলে চলো আবার এক্ষেত্রে ত্রিভুজটা কোনটা হবে, এক্ষেত্রে ACF, ত্রিভুজ ACF এর ক্ষেত্রে কি পেলাম আমরা, এক্ষেত্রে যে ট্যান যদি ধরি, ট্যান 45° যদি ধরি, এক্ষেত্রে হবে AF উচ্চতা হবে আর ভূমি হবে CF, ঠিক আছে? বা ট্যান 45° মান আমরা জানি 1 = AF এর মান জানি 5√3, আর এখানে CF এর মানটা দেওয়া নেই। তাহলে অতএব CF = কত হচ্ছে 5√3 পেলাম। 5√3 এটা কার মানের সমান হবে, তাহলে √3 মান যদি 1.732 যদি হয়, √3 মান যদি আমরা 1.732 যদি পাই, এক্ষেত্রে আমরা যদি 5-এর সঙ্গে কত গুণ করব, 5 × 1.732 যদি আমরা গুণ করি, এক্ষেত্রে এর মান কত বেরোবে, এক্ষেত্রে এর মান বেরোবে তোমাদের যে 8.66, প্রায় লিখে দাও, গুণ করে দেখো প্রায় হবে, ঠিক আছে? এখানে তোমরা 2 দশমিক স্থান পর্যন্ত নেবে, ঠিক আছে? চলো এখানে আমরা পেলাম কত, তাহলে CF এর মান পেলাম কত, 8.66 মিটার। তাহলে CF এর মান কত পেলাম, 8.66 মিটার পেলাম, ঠিক আছে? তাহলে এবার চলো, তাহলে 2 সেকেন্ডে ইঞ্জিনের অবস্থান B থেকে C এর দূরত্ব কত বের করতে হবে, অর্থাৎ BC এর মান কত হবে, এই যে ভূমির মান কত ছিল BC, এটা ছিল B, এটা ছিল C, এই BC এর মানটা এখানে হচ্ছে F, আর এইখানে অবস্থান অমিতাদির অবস্থান বা ওভারব্রিজে দাঁড়িয়ে অমিতাদির অবস্থান এখানে A বিন্দুতে, এটা হবে D, এটা ছিল E, আর এই ক্ষেত্রে অবনতি কোণ 30° হচ্ছে, এখানে 60° অবনতি কোণ হচ্ছে, 45° অবনতি কোণ হচ্ছে, বুঝেছে? উচ্চতা কত ছিল, 5√3 ছিল, আর এক্ষেত্রে 8.6 ছিল, 66, এই 8.66, আর এদিকটা হবে কত হবে, এদিকটা 15, তাহলে BF দৈর্ঘ্য কত পেয়েছিলাম, 15 মিটার পেয়েছিলাম। তাহলে এবার লেখো, অতএব BC দূরত্ব আমরা বের করে নিই, BC দুটো অংশে ভাগ হয়েছে, তো BF একটা আর FC একটা, তাহলে BF এর মান BC = BF প্লাস FC সমান, BF এর মান 15 ছিল প্লাস FC এর মান 8.66 ছিল, সমান 15-র সঙ্গে যদি আমরা 8.66 যোগ করি, সেক্ষেত্রে হবে 0.66, এতে 15 কত হবে 23, 8 5 13 23, তো 23.66 মিটার। তাহলে এক্ষেত্রে আমাদের দূরত্ব বা গতিবেগ বের করতে হবে, এক্ষেত্রে 1 সেকেন্ডে যাই কত হবে, 1 সেকেন্ডে ট্রেনের অতিক্রান্ত দূরত্ব সমান 23.66/2 মিটার। তাহলে এক্ষেত্রে উত্তর কত বেরোবে, আমরা যদি কাটাকাটি করি, 2 × 2 2 × 2 2 × 2, 1 নামলো, দশমিক তুলে দাও, আর 16 2 আসছে 16, আর 2 3 6, সমান হলো 11.83 মিটার। তাহলে অতএব ট্রেনের গতিবেগ কত পেলাম আমরা, অতএব ট্রেনের গতিবেগ সমান 11.83 মিটার পার সেকেন্ড, বুঝছে? বেশ, তো আজকের ক্লাসটা অলরেডি অনেকটা হয়ে গেছে, সুতরাং আমরা আর বাড়াচ্ছি না, এর পরের আরেকটা পার্ট আমরা অবশ্যই তৈরি করব। আর আজকের এই পর্যন্ত তোমরা প্রথমদের জন্য গণিতটা প্র্যাকটিস করলাম, এরপরে আরেকটা পার্ট নিয়ে আসবো, শেষ পার্ট হবে আশা করি সেটা। আর সুতরাং আজকের এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে আমার শেষ পার্টের দেখা হবে।